বাঙালি প্রযোজক আসছে না। এটার কি উপায়? আমরাই শহর এবং গ্রাম দুটো দর্শককে আলাদা করেছি। কোনো মানুষ খুব ঠিক ঠিক কথা বলে, সত্যি কথা বলে, তখন সেই মানুষটাকে পাগল বলা হয়। আমি এখন মনে করি যে আমাকে ওখান থেকে সরানোর পেছনে একটা বিশাল চক্র কাজ করেছে। আপনি থাকলে অনেক কিছু হয়তো বদলে যেত না এতটা। হ্যাঁ, অদ্ভুতভাবে এত কেন রাজনীতির অনুপ্রবেশ হবে ইন্ডাস্ট্রির মধ্যে? দাদা, এখন কাজ কি চলছে? কাজ আমি কিছু সেই অর্থে করছি না। কোথায় এমন একটা সিচুয়েশন এসেছে যে সময় সকলকে পারিশ্রমিক কমাতে বলছে শিল্পীদের। হঠাৎ কেন বাদ গেলেন আপনি? হঠাৎ উনি নিদান দিলেন যে এই রামকৃষ্ণ চলবে না, একে মানাচ্ছে না, যে ভুড়ি ভুড়ি ওরা রামকৃষ্ণ বাদ, এরমভাবে লেখা হয়েছিল। এবং অ্যাট দ্য সেম টাইম দূরদর্শন থেকে আমাকে পুরো ব্যান্ড করে দেওয়া হলো। হংসরাজের পরে দাদা আপনাকে তারপরেও ফিনান্সিয়াল স্ট্রাগল পেতে হয়েছে। প্রচুর। বাহ, তুমি তো বেশ রীতিমতো পড়াশোনা করেছো, আমার খুব ভালো লাগছে দেখে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টটা একটু অন্য রকমের। ছোটবেলায় আমি প্রথম কি গান শিখেছিলাম জানেন? টিয়া 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 অজপাড়াগায় থাকে, মানে সেই বিখ্যাত হংসরাজ। সেই হংসরাজ সিনেমার এবছর 50তম বছর। আর আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা অরিন্দম গাঙ্গুলি। বুঝতেই পারছেন, একটা স্পেশাল পডকাস্ট। পুরোটা শুনুন, অনেক অনেক অজানা কথা জানতে পারবেন। শুরু হলো পথ চলা, টলমল পায়, স্নেহ ভরা দুটি হাত আঁকড়ে নিয়ে, শৈশব সেই সুরে কখন ডেকে যায়, যে সুর আদরে বলে আয় খুকুয়ায় খুকুয়ায়, আয় খুকুয়ায় খুকুয়ায়, আয় খুকুয়ায়। দারুণ দাদা, দারুণ। সত্যি শুরুটা দারুণ হলো। সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। আমারও খুব ভালো লাগছে তোমাদের এই সুন্দর পরিবেশের মধ্যে এসে তোমার সঙ্গে কথা বলেই, এখানে যারা আছে ফ্লোরে তাদের সঙ্গে গল্প করে খুব ভালো লাগছে। এবং তুমি সেই অর্থে আমার মেয়েরই বয়সী, তো এই আয় খুকু আয় বলতে আমার নিজেরই কিরকম একটা অদ্ভুত অনুভূতি হলো। কেমন আছেন বলুন? ভালো আছি। নিজের পরিমণ্ডলের মধ্যে এবং আমার ছেলে, তারপরে আমার বউ, আমার বোন, আমার ছাত্রছাত্রী, এদের নিয়েই আমি খুব ভালো আছি এবং ভালো থাকতে চেষ্টা করি। দাদা, এখন কাজ কি চলছে? কাজ আমি কিছু সেই অর্থে করছি না মানে কি, এটা একটা খুব অদ্ভুত অভিজ্ঞতা আমার। এটা রিসেন্ট 6-7 মাস ধরে হচ্ছে। কাজের প্রস্তাব প্রচুর আছে, কিন্তু আমার খুব একটা কাজ এখনকার পরিবেশের মধ্যে কাজ করতে ইচ্ছে করে না, করছেও না। কিন্তু পেটটা তো চালাতে হবে। কিন্তু তাও সেই অর্থে ধরো আজকে মানে এমন একটা সময় তোমাদের পডকাস্টে এলাম যেটাই 2026 সাল। 2026 সালটা আমার ভীষণ সিগনিফিকেন্ট ইয়ার, কারণ আমার শিল্পী জীবনের 60 বছর এবং হংসরাজের 50 বছর, আমার মঞ্চ অভিনয়েরও 50 বছর, এবং আমাদের যে চারবাক যে সংগঠন তারও 50 বছর। তো সব মিলিয়ে একটা অন্য সময় দিয়ে চলছি। তা এই দেখো, এতদিন ইন্ডাস্ট্রিতে থাকার পর দেখো, আমি একটা নির্দিষ্ট পারিশ্রমিক নিই, সেটা অনেকেই জানেন। এবারে যখন হচ্ছে কি, বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসছে, এটা একটা অদ্ভুত ট্রেন্ড লক্ষ্য করছি। ফোন করছে, মানে অ্যাকচুয়ালি দেখো, তোমাদের ভালোবাসায়, শুভেচ্ছায়, মায়ের আশীর্বাদে শ্রদ্ধাটা পাই এখনও, সেটা আমি অস্বীকার করছি না।
তো যখন ফোন করছেন হয়তো, দাদা আপনার পারিশ্রমিক, আমরা পারিশ্রমিক আমি তো গত 5 বছর ধরে যা নিচ্ছি তাই নিই। আচ্ছা দাদা আমরা জানাচ্ছি। এই যে আচ্ছা দাদা আমরা জানাচ্ছি, এটা লাস্ট 5-6টা প্রজেক্টে হলো। আমি তখন বুঝতে পারলাম যে এখন আমি আমি অতটা জানি না। একটা সময় যখন আর্টিস্ট ফোরামের দীর্ঘদিন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, তখন হয়তো জানতাম। এখন আমি ওই জায়গা থেকে একটু দূরে। কিন্তু কোথায় এমন একটা সিচুয়েশান এসেছে যে সময় সকলকে পারিশ্রমিক কমাতে বলছে শিল্পীদের। তো সঙ্গীতা সেটা তো মানে পারবো না, ডাল ভাতটা জোগাড় হয়ে যায়, তো সেই মাথা নিচুটা করতে সেটা তো একটা পারবো না। সম্মানেরও ব্যাপার এসে হ্যাঁ যাচ্ছে ভীষণ, কোথাও। মানে ওইটা পারবো না। সেই কারণেই আমি এখন কাজ করছি না এই মুহূর্তে। কিন্তু লাস্ট, আপনি আপনি খালি বসে নেই, ভীষণ ব্যস্ত একজন মানুষ হ্যাঁ নিজের কাজ নিয়ে, নিজের সংস্থা নিয়ে। এই যে তোমার কাছে এসে কেন ভালো লাগছে, যে এই যে তোমরা একটা ছোট্ট করে যে সুন্দর করেছো, আমি কিন্তু এইগুলোই ভীষণ ভালোবাসি। দেখো আমি এই খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপ, এটা নিয়েই আমি, আমার বউ এবং আমার ছেলেও এখন খুব ইনভলভড হয়েছে। আমরা সবাই মিলে এই এই যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের, তাদেরকে তৈরি করা, এবং সব থেকে বড় কথা যেটা আমাদের মূল মন্ত্র থাকে, যে সব কিছু ছেড়ে আগে তোমাদের ভালো মানুষ হতে হবে। এইটা আমাদের বোধহয় মূল মন্ত্র। তো সেইটা আমরা চেষ্টা করি। আমরা জীবনের র্যাট রেসে কোথাও না এই আসল সত্যিটাই ভুলে যাচ্ছি, এবং আমরা স্কুলে গেলেও এখন এই সত্যিটা আর কোথাও খুঁজে পাই না। স্কুল থেকেই আমাদের শেখানো হয় যে তোমাদের জিততে হবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। একটা সময় এরকম ছিল। আমি আমার দিক থেকে কোনোদিন ভালো স্কুলে পড়তে পারিনি। কেন বলো তো? কাজের জন্য। কাজের জন্য তো বটেই, কিন্তু আমার স্কুলের, ভালো স্কুলে আমার প্রবেশাধিকার ছিল না। কারণ সেই সময়, আমি এটা বলছি ধরো আমার প্রথম ছবিতে আসি 1966-এ। তো এরপরে আমি উত্তর কলকাতার ছেলে। তো ওখানে স্কটিশ চার্চে আমাকে নিয়ে যাওয়া হলো। আমি অ্যাডমিশন টেস্ট দিলাম, পাসও করলাম। কিন্তু তারপরে বলা হলো যে না, ও তো সিনেমা করে, ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে, সেই জন্যে আমরা মানে নিতে পারি। তখন তৎকালীন সময় তো এটা ছিল যে সিনেমা করে মানে খারাপ খুব মানুষরা, হ্যাঁ, খুব খারাপ। এইটা উঠেছে। এখন যেটা উল্টো হয়ে গেছে, তখন এই ব্যাপারটা ছিল না। ফলে আমাকে ভীষণ স্ট্রাগল করতে হয়েছে। কিন্তু একটা সমস্যা যেটা হতো, কারণ আমার মা বাবার একটা দেখো, আমার জীবনে যা কিছু, আমার গর্ভধারিণী মা, তাঁর স্যাক্রিফাইসই যতটুকু আমাকে মানুষ চেনে, এটা তার পিছনে তার অবদান বিশাল। তো কিন্তু একটাই ব্যাপার ছিল, যে পড়াশোনাটা যাতে কখনো হ্যাম্পার্ড না হয়। এবং আমি জানি না তোমরা জানো কি না, যে আমি কিন্তু দীর্ঘদিন 1987 থেকে 1987 থেকে 2000 পর্যন্ত আমি কিন্তু একটা উচ্চপদস্থ সরকারি চাকরি করতাম, সাংবাদিক। মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিংয়ে, এবং সেটা ইউপিএসসি পরীক্ষা দিয়ে আমি পেয়েছিলাম। পড়াশোনা না করলে তো সেটা সম্ভব সময় নয়, কোনোভাবেই সম্ভব নয়। তখন আমি গেজেটেড অফিসার ছিলাম, এবং আমার ইন্ডাস্ট্রিতে বহু মানুষের ওই অ্যাটাস্টেশন করে দিতাম আর কি, স্ট্যাম্প নিয়ে ঘুরতাম সঙ্গে, যদি কারোর দরকার পড়ে বলে। মানে ওই জীবনটা কিরকম ছিল? তখন ব্যালেন্স করতে হতো ওই দুদিকে। জীবনটা সাংঘাতিক ছিল, কিন্তু আমার একটা ভীষণ সৌভাগ্য হয়েছিল যে আমি আমার বস যাদের পেয়েছি, তারা ভীষণ আমাকে সাপোর্ট করতেন। এবং ধরো প্রচুর এরকম তখন আমি অলরেডি একটা পরিচিতি ছিল আমার, 1987 মানে তখন আমি যথেষ্টই পরিচিত। এবং যেখানে যেখানে সরকারি কাজ বলো আটকে যেত, তখন তারা আমাকে ওইখানে আমাকে মানে পাঠিয়ে আপনার দিতেন। পরিচিতিটা তখন কাজে লাগতো হ্যাঁ, ওই এইখানে। পাঠিয়ে দিতেন, সেই কাজগুলো হয়ে যেত। এরকম এছাড়া আমি শুটিংয়ে বসে বসেও অফিসের কাজ করেছি, এগুলো হতো। আমার খুব একটা অসুবিধে হয়নি, কিন্তু ঠেকে গেলাম একদম আমার লাস্ট যে পোস্টিং ছিল ডিএভিপিতে, সেইখানে গিয়ে ঠেকে গেলাম। সেইখানে মুশকিল হলো যে একটু ইগো সংক্রান্ত ব্যাপার হলো, এবং আমি যা যা ধরো নিয়মিত, তখন তো কাগজটা আসল ব্যাপার ছিল, কাগজে
প্রায় কিছু না কিছু বেরোতো আমাকে ঘিরে। তো উনি সেগুলো করতেন কি, কেটে কেটে দিল্লিতে পাঠাতেন। এই মানে করতে এটা তো গিয়ে খানিকটা ব্যাকস্ট্যাবিং। অ্যাবসলিউটলি এইটা করতে গিয়ে এমন একটা মানে পরিস্থিতি এলো, সেই পুলিশ এনকোয়ারি ফেনকোয়ারি এই সব জায়গায় চলে গেল। আমি বলি, না এইসব আমি পারবো না। এবং অত বড় চাকরি, আজ যদি আমি মানে রিটায়ার করতাম, আমার পেনশনই আমার চোখ বুজে চলে যেত। কারণ আমি লাস্ট আমার পোস্টিং ছিল অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অফিসার, ডিএভিপি। তো সেই চাকরি আমি, মানে আপনার কাছে নিজের সম্মানটা, আত্মসম্মানটা সবসময়ই খুব প্রিয়। এটা সব সময় ওটা আমার কাছে সবার আগে। মানে এর জন্য জীবনে অনেক স্যাক্রিফাইসও করতে হয়েছে। প্রচুর প্রচুর। কিন্তু তবে একটা জিনিস কি জানো সঙ্গীতা, এইটুকু বলবো যে তাতে আমার একটাই হয়েছে, যে এখনও যতটুকু যা কাজ করি মাথা উঁচু করে কাজ করতে পারি। এটা কিন্তু ভীষণ দরকার, জানো তো। ওই যে আপনার সাথে অফ ক্যামেরা কথা হচ্ছিল, দিনের শেষে গিয়ে তো আয়নায় মুখ দেখতে হবে, শান্তিতে ঘুমোতে হবে। একদম একদম। ওই আমি জায়গাটা আমাদের খুব প্রয়োজন। আমি যখন আর্টিস্ট ফোরামে ছিলাম 7 বছর, এই 7 বছরে প্রচুর ঝড়ঝাপটা সামলেছি। এবং সেখানে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বুম্বা থেকেছে সবসময়। আর মাথার ওপর ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তো মানে পেমেন্ট নিয়ে, এই নিয়ে প্রচুর ওয়ার্কিং আওয়ার নিয়ে প্রচুর লড়াই। এবং তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, কোভিড। ভয়ঙ্কর একটা সময় এই গেছে। রকম সময়ের তখন আমি দায়িত্ব নিয়েছি এবং তখন চলেছে। ফলে ভীষণ ওইটা আমার না একটা বিরাট শিক্ষা। তবে একটাই, তার থেকে একটা বিরাট পাওনাও আমার হয়েছে। যখন আমি রিজাইন করি, আমার রেজিগনেশন লেটার, ওই টাইপড চিঠির ওপর সেই অ্যাকসেপ্টেন্সটা সৌমিত্র চট্টোপাধ্যায় হাতে লিখে দিয়েছিলেন। সেইটা আমার কাছে একটা বিশাল সম্পদ। কি লেখা ছিল? উনি লিখেছিলেন যে উইথ হেভি হার্ট আই অ্যাম অ্যাকসেপ্টিং ইউর রেজিগনেশন, আর্টিস্ট কমিউনিটি উইল রিমেম্বার ফর এভার ইউর কন্ট্রিবিউশন। মানে উনি ছাড়তে চাননি, বাধ্য হয়ে ছাড়লেন। এবং ওই লেখাটা, ওটা আমার কাছে বিশাল পাওনা। এবং আজও আমি সেটা সযত্নে রেখে দিয়েছি, যে আমার রেজিগনেশনটা তার উপরে সৌমিত্র মামার হাতের লেখা। আজকেও এই সমস্যা চলছে দাদা, আপনি তো দেখছেন টলিউডে একটার পর একটা সমস্যা রয়েছে। হ্যাঁ, অনেকে কাজ করতে পারছে না, কাজ করতে দেওয়া হচ্ছে না। এটা খুব দুঃখজনক। কারণ কেন বলো তো, যেটা অদ্ভুতভাবে, যেহেতু আমি খুব ছোটবেলা থেকে এসেছি এবং সব স্টলওয়ার্ডসদের দেখেছি, আমার জীবনে অভিনয় জীবন বলো, সঙ্গীত জীবন বলো, যাদের আমরা কিংবদন্তি হিসেবে মানি, তাদের প্রায় সকলের সঙ্গেই আমার কাজ করার অভিজ্ঞতা আছে। সুচিত্রা সেন বাদে। সুচিত্রা সেনের সঙ্গে আমার অভিনয় করার সুযোগ হয়নি। কিন্তু ওনাকে নিয়ে আপনার একটা দারুণ অভিজ্ঞতা আছে, একটু শেয়ার করবেন? সেইটার অভিজ্ঞতাটা খুব দারুণ। সেটা হচ্ছে, ওই সময় মাস্টার অরিন্দম ডাবল শিফটে শুটিং করতো কিন্তু। তো আমি খুব সম্ভবত NT1 স্টুডিও থেকে একটা ছবির শুটিং করে টেকনিশিয়ানসে আরেকটা ছবির শুটিং করতে এসেছি। আর আমি যখন গাড়ি ঢুকেছে, আমার ট্যাক্সি, তখন গাড়ি টাড়ি তো ছিল না, তো নামছি, দেখি মহানায়ক পাইচারি করছেন। তখন শুটিং চলছে কমললতা। তো আমি যখনই আমার সঙ্গে দেখা হতো, আমি তখনই পায়ে হাত দিয়ে প্রণাম করতাম না। তো শুটিং আছে কেন? না, হ্যাঁ। আচ্ছা, তোমার সঙ্গে রমার আলাপ আছে? বললাম না। চলো বলে আমাকে ধরে ফ্লোরে নিয়ে গেলেন। ঢুকে, রমা, এ হচ্ছে আমার ভাগ্নে। তো আমি সামনে বসলাম। তা আমার এখনও মনে আছে, সুচিত্রা সেন প্রথম প্রশ্ন আমায় করলেন যে, তুমি আমায় ভালোবাসো? বললাম হ্যাঁ। কতটা? এতটা। এরপরে যেটা হয়েছিল, যে ওই একই স্টুডিওতে যেহেতু আমার একটা শুটিং হতো, আমার উনি তো অসম্ভব, মানে উত্তম কুমার কি তার থেকেও বেশি রাশভারী। কিন্তু আমার অ্যালাউড ছিল। আমার মা, একটা সময় এরকম হয়েছিল, আমার এক দিদি, মাসুতো দিদি, ও খুব সুচিত্রা সেনের শুটিং দেখবে। তো আমার মা বলেছে ঠিক আছে, কথা বলে। তো সুচিত্রা সেন জিজ্ঞেস করেছিলেন যে ওই ভদ্রমহিলাকে, বলছে এর এর দিদি। আচ্ছা ঠিক আছে। তো
ওর সঙ্গে এই মানে কাজ কখনো করিনি, কিন্তু ওই ওই ফেজটাতে মানে ওনার মেকআপ রুম বা এখানে যাওয়ার অ্যাক্সেস ছিল আমার, এটুকু বলছি। এবং তার জন্য অল ক্রেডিট শুড গো টু একদম উত্তম কুমার। মহানায়ক। দাদা, আপনার কি মনে হয় যে ওনার পরে আর কোনো মহানায়ক জন্মেছেন? এটাও যেন ওই যে বললাম না যে কিছু কিছু ইতিহাস একবারই হয়, ওগুলো বারবার হয় না। আর ওনার মানে আমার এক্ষুনি একটা ইনসিডেন্ট মনে পড়ছে। একবার আমি খুব ছোটোবেলা থেকেই শিল্পী সংসদের মেম্বার, আজও আমি শিল্পী সংসদেরও মেম্বার। শিল্পী সংসদ তো ওনার হাতে গড়া। তো শিল্পী সংসদের যে বিভিন্ন অনুষ্ঠান হতো আমি অনেক জায়গায় যেতাম, এবং শিল্পী সংসদের মাধ্যমে আমার আরেকটা মানে দারুণ কি বলবো, দারুণ স্মৃতি রয়েছে। সেটা হচ্ছে আমি একটা নাটকে অভিনয় করেছিলাম, একটা শো, বিন্দুর ছেলে। সেখানে আমি কার সঙ্গে অভিনয় করেছিলাম যেন, নটসম্রাজ্ঞী সরজুবালা দেবী। তখন আমি এইটুকু উনি অনেককে পেয়েছেন। বহরমপুরে একটা শোতে আমি ওর সঙ্গে অভিনয় করেছি। এরকমও ঘটেছে যে তখন হংসরাজ সবে বেরিয়েছে, তারপরে একটা ওই ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে ফিল্ম ডেলিগেটসের সম্বর্ধনা দেওয়ার জন্য NT1-এ একটা অনুষ্ঠান করা হয়েছিল। সেখানে আমাকে বলা হয়েছিল যে ফরেন ডেলিগেটসদের সামনে তুমি বাউল সেজে গাইবে। সেখানে জন ওয়ারিংটন থেকে শুরু করে বিখ্যাত সব চলচ্চিত্র, তদানীন্তন চলচ্চিত্র জগতের বিখ্যাত মানুষরা ছিলেন, তাদের সামনে আমি গান গেয়েছিলাম। এবং মঞ্চে উপস্থিত ছিলেন আর এক ঐতিহাসিক চরিত্র, কানন দেবী। এই অভিজ্ঞতা, মানে আপনার যা যা অভিজ্ঞতা হয়েছে, মানে সেটা নিয়ে বই লেখা হয়ে যাবে। তো এইগুলো তো হয়েইছে। আমার তাও যেটা আমি বলছিলাম যে এই শিল্পী সংসদেরই একটা অনুষ্ঠান, শিয়ালদা একটা মঞ্চ আছে, নেতাজি মঞ্চ, এখনও আছে মঞ্চটি। তার সামনে একটা বিশাল মাঠ আছে, সেই মাঠে একটা অনুষ্ঠান হচ্ছে, শিল্পী সংসদ আয়োজিত। সেখানে ওই রবীন্দ্রনাথের খ্যাতির বিড়ম্বনা খুব সম্ভবত, সেইটা শ্রুতিনাটক হিসেবে উত্তম কুমার আর বিকাশ রায় পাঠ করছেন। শুরু যখন হয়েছে বৃষ্টি এসে গেছে, এবং তখনকার দিনে না ওই ওই তেরপলের চাটাই মতো করে বসার করা হতো। বৃষ্টি এসে গেছে, আমার চোখে দেখা দর্শকরা সেই চাটাইগুলো সব মিলিয়ে নিয়ে না এরকম মাথার ওপর ধরে দাঁড়িয়ে আছে অনুষ্ঠান শোনার জন্য, ওটাকে ছাতা হিসেবে পুরোটা মানে ওই বৃষ্টির মধ্যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে এবং ওটা এরমভাবে ধরে। আর শিল্পী সংসদ আরেকটি অনুষ্ঠান করেছিল রবীন্দ্র সদনে, সেটা 2 দিন ব্যাপী। বাংলার সমস্ত শিল্পীরা, 200 শিল্পীদের সাহায্যার্থে অনুষ্ঠানটি হয়েছিল, সব শিল্পীরা গান করেছিলেন। এবং দ্বিতীয় দিন উত্তম কুমার এবং সুচিত্রা সেন এই পথে যদি না শেষ হয়ে গিয়েছিলেন। তো অবভিয়াসলি অনেক আগে থেকেই হাউসফুল। সেই অনুষ্ঠান শুরুর প্রথম শিল্পী ছিলাম আমি, এবং সুপ্রিয়া ম্যাম আমার নাম অ্যানাউন্স করলেন, আমি গাইলাম। আমার 2টো গান গাওয়ার কথা ছিল, 2টো গান গাইলাম। নাম্বার মুখে দেখি উইংসের ধারে দাঁড়িয়ে আছেন, দিয়ে আমাকে এরকম করে একটা ইশারা করলেন যে আরেকটা গাও। তাই আজও রবীন্দ্র সদনে গেলে আমি এখনও ভুলতে পারি না, এখনও আমার চোখটা ওই উইংসের ধারে চলে যায়। এগুলো মনে হয় স্বাভাবিক। তো কিন্তু এইটা এইটা যেটা দেখছি এখন, মানে অদ্ভুতভাবে এত কেন রাজনীতির অনুপ্রবেশ হবে ইন্ডাস্ট্রির মধ্যে। আমি হতেই পারে, আমার ব্যক্তিগত মতাদর্শ আমার থাকতেই পারে, সেটা যে কোনো লোকের থাকতে পারে, কিন্তু একটা টোটালিটির দিক থেকে ইন্ডাস্ট্রি কেন এত এটা হবে, এটা আমার কাছে কোনো আমি এর উত্তর খুঁজে পাই না। তার জন্যই আজকে এইরকম একটা জায়গায় পৌঁছে গেছে। এবং সব থেকে বড় কথা কী জানো, আমরা কাদের দেখে বড় হয়েছি?
উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, এদের দেখে বড় হয়েছি। এদের সাংগঠনিক দক্ষতা দেখে বড় হয়েছি। অনুপ কুমার, বিকাশ রায়, ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, এদেরকে সংগঠন করতে দেখেছি, এবং সংগঠনটা এরা কীভাবে করতেন, তারা কিন্তু ফোর ফ্রন্টে থাকতেন। কিন্তু আমি যখন লড়াই করেছি তখন সেই অর্থে সৌমিত্র মামা এরকম দু একজন বাদ দিয়ে সেই অর্থে সিনিয়রদের সাহায্য কিন্তু পাইনি। অদ্ভুতভাবে মানে মানসিকতারও পরিবর্তন ঘটে গেছে। শুধু আমি এরকম ঘটনা ঘটেছে, ধরো আমি নাম করছি না, কিন্তু কোনো একটা প্রোডাকশান হাউস, বড় প্রোডাকশান হাউস, তাদের সঙ্গে আমার লড়াই চলছে। সেইখানে পেমেন্ট নিয়ে ভীষণ প্রবলেম। সেখানে সেই হাউসে সব ওরা সিনিয়র আর্টিস্ট নিয়েই কাজ করেন, সব বড় বড় সিনিয়র আর্টিস্টরা কাজ করছেন, তারা কিছু বলছেন না, সবাই চুপ। আমি কথা বলছি। তাহলে তো আপনি শত্রু হয়ে যাবেন, এবং তার কিছু তো ফলে করার একটা নেই। এরকম পরবর্তী সময় এটা এমন গিয়ে দাঁড়িয়েছিল, কেন বাড়ির লোক এত রেগে গেছিল, এমন গিয়ে দাঁড়িয়েছিল যে আমাকে কেউ কাজে নিতেন না। আর মুশকিল হচ্ছে যে আমি যখন কোনো মিটিংয়ে যেতাম, আমি যে হয়তো যে যুক্তি, আমি কারোর সঙ্গে আমার কোনো ঝগড়া ছিল না, আজও নেই, কারোর সঙ্গে আমার কোনো ঝগড়াঝাটি কিছু নেই, কিন্তু আমি যে কথাগুলো বলতাম তারা ঠেলতে পারতেন না। ফলে আমি এখন মনে করি যে আমাকে ওখান থেকে সরানোর পেছনে একটা বিশাল চক্র কাজ করেছে। কারণ আপনি থাকলে অনেক কিছু হয়তো বদলে যেত না এতটা। হ্যাঁ, এটা আমি মনে করি। এবং কি হয় জানো তো, যে আমি যে যখন কিছু যুক্তি দিচ্ছি, এরকম ঘটনাও ঘটেছে। ধরো যে প্রোডাকশানে আমি কাজ করছি, সেই প্রোডাকশানে আমি হিরো, সেই প্রোডাকশানের প্রডিউসার টাকা পেমেন্টের ব্যাপারে খুব প্রবলেম হচ্ছে। আমি সেইখানে দাঁড়িয়ে শুটিং করতে করতেই তার সঙ্গে মানে তাকে বলছি বা ঝগড়া করছি বা যাই হোক, এবং পরিষ্কার তাদের ইনস্ট্রাকশন দেওয়াই ছিল যে যতক্ষণ না বাকিদের পেমেন্ট ক্লিয়ার হয়, আমার পেমেন্ট যেন না দেওয়া হয়। আমি তখনই নেবো যখন বাকিটা ক্লিয়ার, সবাই যখন পাবে। তো এই আইডিওলজি কোথায় দাদা? আপনি এটা আশা করাও মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে ভুল। ফলে মুশকিল ওটা কী জানো তো, আমার সঙ্গে কমব্যাট করাটা সমস্যাটা কী হলো, আমি তো কারোর সঙ্গে ঝগড়া করতাম না, কিন্তু কেন কমব্যাট করা মুশকিল হলো? কারণ আমার দিকে তো তুমি আঙুলটা তুলতে পারবে না, বা কোনো প্রোডাকশান হাউসকে আমি তেলিয়ে চলছি, আমি নিজেরটা বাঁচাচ্ছি দিয়ে বাকি লড়াই করছি, এই মানসিকতাটাই তো নেই। ফলে আমার বিরুদ্ধে আঙুল তোলাটা মুশকিল ছিল। সেই কারণে যা হয়ে থাকে আর কি। তবে যা হয় ভালোর জন্য। হ্যাঁ, এটা কিন্তু ঘটনা, একদম মানে সত্যি কথা বলছি যে সঙ্গীতা আমি খুব ভালো থাকি। তার জন্য খেয়ালিদিকে ক্রেডিট দিতেই বিশাল হবে। খেয়ালিদিকে অনেক ব্যাপারে, অনেক কিছুতে, তোমায় কথা বলতে বলতেই আসবে, খেয়ালিদিকে অনেক কিছুতেই ক্রেডিট দিতে হবে। কারণ ওর আমার জীবনে আসা, ওর আমাকে গাইড করে নিয়ে যাওয়ার অনেকটা, ওর বিরাট অবদান। এবং এই সিচুয়েশনটা তো আপনার প্রায় ডিভোর্স হয়েই যাচ্ছিল, তাই তো? অলমোস্ট এটা একদম। একটু শুনবো। আমার যখন তুমুল হয়ে যায়, একটা সময় হয় যে কোভিডের পর খুব অবস্থা খারাপ হয়ে যায়, সেই সময় কাজ শুরু করার একটা মানে সেখানে আমি সায় দিই যে হ্যাঁ এবার কাজ শুরু করা উচিত, তাতে অনেক সমস্যা হয়। সেই সমস্যাটা থেকে এমন একটা জায়গায় পৌঁছয় যে আমি অসুস্থ হয়ে পড়ি, আমি হসপিটালাইজড হই। সেটা অবশ্য আমার একটা সুবিধাও হয়েছিল, আমি সেই অজুহাতে বেরিয়ে আসতে পেরেছিলাম, যে বলেছিলাম যে আমি শারীরিকভাবে আর পাচ্ছি না। তো কিন্তু তখন আমার বউ, আমার ছেলে, দুজনে মিলে পরিষ্কার আমাকে ফতোয়া জারি করেছিল যে নয় আর্টিস্ট ফোরাম, নয় আমরা, তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। যদি তুমি ওখানে করো, আমরা বেরিয়ে যাবো বাড়ি থেকে। কিছু কিছু চাপ ভালোই হয়। ভালো হয়। হ্যাঁ, না হলে সত্যি সমস্যায় পড়তে হতো আপনাকে, আরো অনেক সমস্যায় পড়তে হতো। অনেক সমস্যায় পড়তে হতো।
অনেক সমস্যা করতো। সেটা খেয়ালিদি এবং আপনার ছেলে বুঝতে পেরেছিলেন হ্যাঁ। যে মানে বের করে আনার জন্য এর থেকে আলাদা আর কোনো উপায় নেই। দেখো কি হয় বলো তো, মানে একটা সংগঠনের একদম গোড়ার থেকে তো জড়িত, একদমই যে কিছুই নেই, ভাবি না, তাও কিন্তু নয়। মানে মনে মনে মাঝে মাঝে চিন্তাও করি, কিন্তু ওই ওই পর্যন্ত। মানে আমি যদি ভাবিও বেশি, সেখানেও আবার তুমি শুরু করেছো, আবার শুরু করেছো, এই এই এটা চলে, এই সতর্ক মানিটা, স্ট্যাটুটারি ওয়ার্নিং বলে না, সেইটা চলতে থাকে। ঠিক আছে, ভালো, সবসময় ভালো। একটা সময় কাকিমা ছিলেন যিনি আপনাকে সামলে রেখেছেন, এখন খেয়ালিদি। একদম। আমি একটু খেয়ালিদি সম্পর্কে জানতে চাইবো, আপনাদের সম্পর্কের শুরুটা। আমাদের সম্পর্কের শুরুটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে তখন আমি পেশাদারি মঞ্চে অভিনয় করতাম, জয় জয়ন্তী নাটকে, রঙ্গনা থিয়েটারে। আর ও জীবনে একটাই পেশাদারি মঞ্চে অভিনয় করেছে, রবি ঘোষের নির্দেশনায়, সারকারিনা থিয়েটারে সাবাস পেটো পাছু বলে একটা নাটকে ও অভিনয় করত। তার আগে যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে ওরা তখন ওই সেই সময় সিরিয়ালটা করছে, এবং সেই সময় নবীন কুমার ওরা খুঁজে পাচ্ছে না। আপনি গান গাইতে গেছিলেন। হঠাৎ করে আমি গান গাইতে গেছিলাম, ওখানে সেই সময় গান গাইতে গাইতে তখন খেয়ালি পয়েন্ট আউট করে যে বাবা, আমরা নবীন কুমার খুঁজে বেড়াচ্ছি, নবীন কুমার তো সামনে দাঁড়িয়ে গান গাচ্ছে। তো আমার শ্বশুরমশাই ছিলেন ডিরেক্টর, ক্যামেরায় ছিলেন সৌমেন্দু রায়। তো প্রথম দিন আমার মানে খেয়ালির এতে, খেয়ালির মানে কি বলবো, ওর রেকমেন্ডেশনে আমি অভিনয় করছি। ওর তো খুব টেনশন যে কীরম করছি। তো খেয়ালি যেদিন প্রথম দিনের শুটিং, সেই দিন লাঞ্চের সময় ও ফোন করেছে বাবাকে, যে বাবা কীরকম করছে, কীরকম বুঝছো। তখন আমি সেটা পরবর্তী সময় খেয়ালির মুখেই শুনেছিলাম, ওটাও আমার একটা জীবনে বিরাট সার্টিফিকেট। তো উনি বলেছিলেন যে বহুদিন বাদে একটা বাঙালি ছেলেকে ধুতি পরে হাঁটতে দেখলাম। ওনার মতন মানুষ। এই আমি তোমায় বলছি, আমার এগুলো বললে গায়ে ভীষণ কাঁটা দেয়। তো এইটা বলেছিলাম, তা ওইখানে একটা সিকোয়েন্স ছিল যে নবীন কুমার ছিলেন, মানে যেটা কালীপ্রসন্ন সিংহ, প্রচণ্ড বদমেজাজি মানুষ, মানে ওনার মতো কিছু না হলে একদম তুলকালাম করে দিতেন। সেরকম একটা সিকোয়েন্স ছিল, যেটা গণ্ডগোল হয়েছে, আমি সব ভাঙচুর করেছি। তখন খেয়ালি সেদিন ফ্লোরে উপস্থিত। মনিটরের সময় আমি যেটা মনিটর এমনি ওপর করেছি, টেকের সময় আমি যে লেভেলে সেটা করেছি, ওইখানেই খেয়ালি বোল্ড হয়ে যায়। বোল্ড। তো বলে যে এই লেভেলে উঠতে তো ভাবিনি, এটা এই লেভেলে ওঠা যায়। কিন্তু তারপরেই দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই সময়ের বিয়েটা হয় না, এবং অদ্ভুতভাবে তার ঠিক 10 বছর বাদে আমাদের ওই 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 বিয়েটা মানে হয়নি। আমার ছেলে আমার আগের জানি আমি সেটা। তো ওর মানে দেবাংশুর ছেলে, পরবর্তী সময় সেই ছেলেই কিন্তু আমার একদম সব কিছু হয়ে গেছে। এখন তো বন্ধু। এখন প্রচণ্ড, এবং আমার মা প্রায়ই বলে থাকে যে তোমার সঙ্গে ওর একটা খুব খারাপ নেক্সাস তৈরি হয়েছে, তুমি বেশি। আর আমি আমার ছেলেকে রামচন্দ্র ডাকি, তার কারণ হচ্ছে যে আমি খেয়ালিকে ডাকি রানী, ও ডাকে রাজা। তো ছোটোবেলায় ও বলতো যে তুমি রানী, বাপি রাজা, তাহলে আমি কে? তাহলে তুমি আমাদের রামচন্দ্র। এই বলতে গিয়ে এখনো ওকে রামচন্দ্র ডাকি, এবং রামচন্দ্র ডাকটাও ছোট হয়ে গেছে, রামু বলি। ই বাবা। তাতে মাঝে মাঝে বলে তুমি যখন কোথাও কাজ করতে যাও, রামু রামু এরম করো, এবার বাকিরাও রামু রামুদা এরম। এ বাবা। এটা কিন্তু খুব বাজে বাপি। মানে রামু নামটা তো একদম মানে ট্যাগড একটা নাম না? তো সেইটা বলো অ্যাকচুয়ালি সবটাই আমি মনে করি ভীষণ, আমার জীবনটা ভীষণ মা, মানে তারা মা ওরিয়েন্টেড। তিনি আমাকে প্রতি মুহূর্তে গাইড করেন। এখন বুঝতে পারি যে
ওই সময় যখন আমার বিয়েটা হয়নি সে সময় খুব দুঃখ পেয়েছিলাম, খুবই ভেঙে পড়েছিলাম। কিন্তু তারপরে যখন হলো এখন বুঝি যে ওই সময় না হয়ে এইটা হয়ে ভালো হয়েছে, কারণ জীবনের অভিজ্ঞতাগুলো সঞ্চয় অভিজ্ঞতাগুলো করে সঞ্চয় এসেছেন। হওয়ার পরে যার জন্যেই হয়তো আমরা এত একটা ক্লোজ নিট ফ্যামিলি তৈরি হয়েছি। এবং আমি মনে করি যে আমি সত্যিই ভাগ্যবান যে আমি খেয়ালির মতো স্ত্রী পেয়েছি আর আদিত্যর মতো ছেলে পেয়েছি। আদিত্যকে ছোটবেলায় একটুখানি সমস্যার সম্মুখীন হতে হয়েছে স্কুলে বন্ধু বান্ধবদের হ্যাঁ, কাছে। সেইটা একটু হতে হয়েছিল বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। আমরা ওকে স্কুলও চেঞ্জ করতে বাধ্য। তখন একটা অদ্ভুত জিনিস হতো, তখন মানে ওকে গার্ড করে রাখাটা একটা অসম্ভব চলেছিল, যে ওকে ওকে কভার করে রাখা, ওকে কভার করে রাখা, সেইটা আমাদের একটা খুব স্ট্রাগল ছিল। যদিও আলটিমেটলি সেইভাবে হয়নি, কিন্তু উম, এইভাবে ওকে মানুষ করা, এবং তারপরে ওকে বিদেশেও পাঠানো হয়েছে, এবং ও কেমব্রিজ থেকে ফিল্ম নিয়েও পড়ে এসছে, এবং হায়েস্ট মানে টপ স্কোরার হয়েই এসেছে। এইগুলো ওর খুব গুণ রয়েছে। আর এখানে এখানে এসে একটু দমবন্ধ ওর হয়তো লাগে, বুঝতে হ্যাঁ, পারি মানে একটু কলকাতায়। কালচারাল শক হবে, বলতে খারাপ হ্যাঁ লাগলেও হ্যাঁ, দিস কিছু ইজ করার নেই এটা, ট্রু। কারণ ও যে লেভেলের ভাবনা চিন্তা যা কিছু, এই তোমাদের এখানেই এক্ষুনি কথা হচ্ছিল যে ওই ইন্টারন্যাশনাল যে ফিল্মসের ওপর যেগুলো, ওর যে ভাবনা চিন্তা, তার সঙ্গে এখানকার সঙ্গে একটা অদ্ভুত সংঘাত আছে। কিন্তু এখন যেটা হয়েছে না, ওর সঙ্গে আমার একটা এমন মানে ওয়ার্কিং বন্ডেজ তৈরি হয়েছে, বিশেষ করে এই বর্তমানে আমার একটি বলছিলাম যেটা, আমার একটা বিখ্যাত যে নাটক চলো পটল তুলি, সেইটা নতুনভাবে মঞ্চস্থ হচ্ছে, এবং সেখানে সব্যসাচীর চরিত্রটাতে ও অভিনয় করছে এবং খুব ভালো করছে। এবং তার সঙ্গে সঙ্গে হয়েছে কি, সব বাচ্চা, আমাদের গ্রুপের বাচ্চা ছেলে, বড়রাও কিছু আছে, কিন্তু আমার গ্রুপ সব বাচ্চা ছেলেমেয়েগুলো মিলে ওরা এই নাটকটা করছে, এবং এটা মানে লোকের হ্যাঁ, খুব একটা সময় তো প্রশংসা এটা পাচ্ছে। সুপার হিট ছিল। হ্যাঁ, এটা এখনও লোকের খুব প্রশংসা পাচ্ছে। তো এইভাবে যেটা ওয়ার্কিং র্যাপোটা যেটা তৈরি হচ্ছে না, এখন আমার মনে হয় যে না, তো ও আর অন্য কোনো কাজ করার দরকার নেই, আমার সঙ্গেই কাজ করবে। বা ওরা, চারপাশে যা হ্যাঁ বাপি তুমি দেখছেন, এরকম করে বলছো, কী করে হবে? আর না, থাকো, তুমি ইনস্টিটিউট দেখছো, এবং অসম্ভব ইনস্টিটিউটে অসম্ভব ভালো ক্লাস নেয়, এবং ওর যে অভিজ্ঞতাগুলো সেইগুলো থেকে আমরা, এবং আমার স্টুডেন্টরাও ভীষণভাবে সমৃদ্ধ হয়। এই রিসেন্টলি আমাদের প্রতি বছর অ্যানুয়াল প্রোগ্রাম হয়। আমি আইসিসিআরে সেদিন হচ্ছিল অ্যানুয়াল প্রোগ্রাম, আমাদের যা সম্বর্ধনাটা আমাদের সাথে হলো, এরপরে ওকে ডেকেছে, এবং আমাদের যে ইয়াং ব্যাচটা, তারা এমন হু হা 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 হলে শুরু করলো, এবং ও যখন স্টেজে উঠেছে, ও এই মানে স্টুডেন্টদের প্রাইজ দিচ্ছে, কেউ স্টুডেন্ট ওর পায়ের ওপর পড়ে স্যার স্যার এরম করছে, তার মানে খুব ফেমাস এত সবার মধ্যে। ফেমাস। আমি সত্যি চোখের জল ধরে রাখতে পারিনি, আমি একদম মানে কেঁদে ফেলেছিলাম। খেয়ালি বলছে অডিটোরিয়াম থেকেই খেয়ালি বলছে, দেখো ওর আদিত্য বলে খেয়ালি অ্যাডা অ্যাডা ডাকে, অ্যাডা দেখো বাপি কাঁদছে। না, আমার একটা অদ্ভুত লাগছে যে ওকে এত ভালোবাসছে স্টুডেন্টরা। তো এরা না একটা অন্য অনুভূতি। আর মানুষ হিসেবে তো মানে চেষ্টা করেছি যে যাতে ভালো মানুষ মানুষ তৈরি হয়। হিসেবে যাতে খুব অ্যাকসেপ্টেড হয়। আমার এই এই এইটাই কিন্তু আমার বিশাল বড় পাওনা, জানো তো। বহুদিন বাদে সেদিন ওই আর্টিস্ট ফোরামের ভোট হলো, ভোট দিতে গেছিলাম, আমি আর আমার ছেলে দুজনেই গেছিলাম, এবং ওখানে মেম্বাররা মানে আমি একটু ইচ্ছা করেই বেলার দিকে গেছিলাম, একটু যাতে ফাঁকা ফাঁকা থাকে, কিন্তু তখনও যারা ছিল, আমি যেতেই তারা এমনভাবে এসেছে যে দেখো এইটাই তো সম্বল, তারা এগুলোই প্রাপ্তি, এগুলোই থাকবে দাদা, বাকি তো কিছু থেকে না যায় না না। না, এটা থাকে না। দাদা, আপনার ইন্ডাস্ট্রিতে 60 বছর, মানে এটা একটা হিস্ট্রি। আপনি বহু জ্ঞানীগুণী মানুষের সঙ্গে কাজ করেছেন, এবং আজকে আপনি সিনিয়র, এখন অনেক জুনিয়রদের দেখছেন।
কি পার্থক্য দেখতে পান? দেখো, আমার একটা সমস্যা হচ্ছে যে যেহেতু এই এত বছর ধরে বহু প্রজন্মের সঙ্গে কাজ করতে 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 আসা, যেটা সমস্যা হচ্ছে কি জানো, আমরা না আগে যে কাজগুলো করতাম সেটা না একটা অদ্ভুত যেটা হতো, একটা পারস্পরিক সম্পর্ককে ঘিরে কোনো তারকা হলেও সে তারকা সুলভ কোনো ব্যাপার নেই। আমরা উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেছি যে তাঁদের মতো তারকা তো আর ইন্ডাস্ট্রিতে আসেনি, কিন্তু তাদের মধ্যে কখনো হয়তো উত্তম কুমার যেখানে যেখানে যেতেন খুব ভিড় হয়ে যেত, এরকম হতো। এরকম আমার মনেও আছে যে এই সাবরমতী ছবির শুটিং আউটডোরে গেছিলাম তোপচাচিতে। সেখানে যে ছিলাম, মানে আমাদের সঙ্গে এত আমাদের হই হুল্লোড় হতো যে আরেকটা জিনিস খুব মানা হতো, বুঝলে, সেটা খুব শিক্ষণীয়। এমনি জানো যে রাত্রিবেলা একটু আসর টাসর বসতে হতো, কিন্তু আমি কিন্তু অ্যালাউড ছিলাম না। ছোটরা অ্যালাউড ছিল না? আমাকে ঘুম পাড়িয়ে তবে এটা হতো। এটা শুধু ওই শুটিং না, বেশিরভাগ শুটিংয়েই কিন্তু এই কালচারটা তখন ছিল। এবারে যখন আমরা সব একসঙ্গে হয়ে উঠলো, তখন হঠাৎ করে ঠিক হলো যে উত্তম কুমার উনি আমাদের সঙ্গে ট্রেনেই ফিরবেন। কিন্তু তারপরে ওনার নিরাপত্তার কথা চিন্তা করে ওনাকে আটকানো হলো। কিশোর কুমারের সঙ্গে একবার একটি অনুষ্ঠানে, জামশেদপুরে একটি অনুষ্ঠানে, আমি আর্টিস্ট ছিলাম প্রথম, তারপরে কিশোর কুমার আর সুলক্ষণা পণ্ডিত। আমরা যখন যাচ্ছি সেই ট্রেনেই কিশোর কুমার ছিলেন। আমি যে কামরায় ছিলাম সেখানে কিশোর কুমারের দাদা অনুপ কুমার ছিলেন, এবং অনুপ কুমারকে আমি একদিন পাখি উড়ে, তখন আমি খুব গাইতাম, ওই ইয়ডলিংটা খুব ছোটোবেলায় খুব একটা ছিল যে হা 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 হা, এইটা তখন খুব, এখন অত ভালো পারি না, তখন খুব ভালো করতাম ইয়ডলিংটা। তো এই অনুপ কুমারকে আমি শুনিয়ে দিয়েছিলাম একদিন পাখি উড়ে। খুব এবারে ট্রেন থেকে নেমেছি, আমরা যে ফাংশন স্পটে যাচ্ছি, তখন কিন্তু সেম গাড়িতে আমি, কিশোর কুমার, সুলক্ষণা পণ্ডিত, আমার মা, আমরা সেম গাড়িতে গেলাম একটা অ্যাম্বাসাডারে। এই তো উনি কিশোর কুমার, আমি কে? তখন তখন তো আমি আরও কেউ নই। এই এই যে ব্যাপারগুলো, এই যে ক্লোজ নিট হয়ে থাকা, এখন যেটা হয়ে গেছে, এখন তোমার মেকআপ ভ্যান বা এইসব ভ্যানিটি ভ্যান না কি সব বলে, এইগুলোতে সব, ইনফ্যাক্ট এখন এখন যেটা হয়েছে যে আমিও যখন অভিনয় করছি, আসলে আমিও করি, অস্বীকার করব না। এই কারণে আমার একটা বদ্ধতম শর্ত থাকে যে আমার যাতে একটা আলাদা ঘর থাকে। তার কারণটা একটা আলাদা, কারণ আমি এখন যে লেভেলে না, তখন ওদের একটু অসুবিধা হতে পারে আমি ঘরে থাকলে, এই কারণেই কিন্তু আমি আলাদাই করি। কিন্তু যেটা হয়, ধরো আমি তোমাকে একটা জিনিস বলছি, এখনও ধরো স্ক্রিপ্টটা পেয়ে ওইটা আমি পুরোপুরি আত্মস্থ না করে আমি ফ্লোরে ঢুকতে পারি না। কিন্তু এখনকার যে ছেলেমেয়েদের আমি অবাক হয়ে যাই যে তারা কিন্তু পারে না যে তা নয়, তারা কিন্তু পারে, কিন্তু কী করে পারে আমি জানি না। দেখি কী বলবো, চলো বলে দিই। আমি উত্তম কুমারকে দেখেছি শুটিং করতে, ফ্লোরে যাওয়ার আগে এমনি এমনি মহানায়ক হয় না। ফ্লোরে যাওয়ার আগে উনি টোটাল আত্মস্থ হয়ে মেকআপ রুম থেকে বেরিয়ে এরকমভাবে চলে যেতেন, ফ্লোরে বসে এক কোণে বসে উনি পুরোপুরি কনসেন্ট্রেট করতেন। এবং মজার ব্যাপার হচ্ছে, ওনার এইটা নিয়ে তখনকার দিনের যারা নামী শিল্পী তারা অনেকে ব্যঙ্গও করতেন, এই এত ইনভলভ উত্তম হয়ে যাওয়া, কুমারকেও ব্যঙ্গ করতেন? এইরকম ইনভলভ হয়ে যাওয়ার কোনো মানে হয় না বল। কিন্তু তাতে ওনার কিছু যায় আসতো না, যদিও উনি একদম টোটাল কনসেন্ট্রেট করে তারপরে এতে যেতেন। যখন কোনো এত ভালো গান কেন লিপ দিতেন, যখন কোনো গান লিপ দিতেন বারবার শুনতেন। দেখবে উনি যখন কোনো গান লিপ দেন,
নিঃশ্বাসগুলো পর্যন্ত যেন উনি মিলিয়ে মানে দেন। গলাতে তো মানে ঢোক গিলছেন সেটাও তো বোঝা যেত ওনার পুরোটা। দেখে। আর নিজে উনি ভালো গাইতেন না। তো এই রকম দেখে এসছি। সৌমিত্র মামাকে দেখেছি। সৌমিত্র মামা, আমার বিরাট সৌভাগ্য হয়েছিল যে সৌমিত্র মামাকে একাধিক জায়গায় পরিচালনা করার। আমি পরিচালক, সৌমিত্র মামা অভিনয় করছেন। আমার একটি খুব বিখ্যাত সিরিয়াল ছিল নীল সীমানা, যেটি জি বাংলায় হতো। এটা খুব হিট একটা সিরিয়াল, যেখানে সৌমিত্র মামা আর সাবিত্রী মাসি, এরা দুজন যখন অভিনয় করতেন না সঙ্গীতা, মানে দেখবার মতো। আর পুরোটা খেয়ালি স্ক্রিপ্ট করতো। একবার একটা জায়গা, এটা আমার মানে কতখানি নিষ্ঠা থাকলে এটা হতে পারে, একবার হয়েছে কি, উনি একটা কবিতার লাইন ছিল চাললে, উনি সংলাপটা পড়তে পড়তে উনি বললেন যে শোন, খেয়ালিকে একটু জিজ্ঞেস করতো আমার কোনো একটা শব্দ মিসিং লাগছে এখানে, ঠিক লেখেনি। খেয়ালিকে ফোন করলাম, ও খুঁজে 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 কবিতাটা বার করে ঠিক তাই মাঝের একটা শব্দ ও লিখতে ভুলে গেছে। এই যে নিষ্ঠাটা, ডেডিকেশন। এই ডেডিকেশনটা, এইটার কিন্তু বড্ড অভাব এখন না। যেটা আমার ভীষণ খারাপ লাগে, এত বেশি শুটিং হয় 13-14 দিন, প্রচার হয় 20 দিন। তো এটাতে একটা ভালো সৃষ্টি হতে পারে না সঙ্গীতা, হওয়া সম্ভব নয়। কিন্তু এই যে বারবার শোনা যায় দাদা যে টাকা কমে যাচ্ছে, টাকার জোগান নেই, এটার কি উপায়? এটার উপায় তো আমার কাছেও আমি আমি জানি না। আমার ভীষণ মনে হয় যে অনেক কিছু গোড়ায় গলদ হয়ে গেছে। এই যে আমি মনে করি, এটা একদম আমার মত, সিনেমা জগতে সিঙ্গল স্ক্রিন যে হারিয়ে যাওয়া, এটা কিন্তু অন্যতম কারণ তুমি জানবে। আজকের মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলে মিনিমাম তোমার 2,500-3,000 টাকার কমে কিন্তু হবে না। টিকিটের দাম তো ছেড়েই দাও, খাবারের দাম যা, হ্যাঁ, একটুখানি 400-500 ওই টাকার পপকর্ন। 400-500 কি গো, আমার ছেলে তো নিয়ে আসে 1,000 টাকা, 1,200 টাকা, 1,400 টাকা একটা এরকম টাব আর একটা বড়, হ্যাঁ। কোল্ড ড্রিঙ্ক। তো এরমভাবে কি একটা সাস্টেন করতে পারে? তুমি একটা সিঙ্গেল স্ক্রিনে তোমার টিকিটের দামও অনেক কম, যেগুলো চিপস ফিপস চপ এগুলো অনেক রিজনেবল রেট। এই যে এই এই জায়গাটা থেকে মানে যে যে মানুষগুলো আগে সিনেমা দেখতে যেত, কিভাবে সিনেমা দেখতে যেত, পুরো ফ্যামিলি নিয়ে যেত। আমরা তো এভাবেই বড় হয়েছি। হ্যাঁ, আর এটাও ঠিক যে তোমার মানে গল্প বা কাহিনী, বাঙালি বাঙালি ছবি, বাংলা ছবিটা মুশকিল হচ্ছে কি জানো, বাঙালিয়ানাটা ভীষণ চলে যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে, তুমি দেখো, তুমি সাউথ ইন্ডিয়ায় দেখো, সাউথ ইন্ডিয়ায় কিন্তু আধুনিক প্রযুক্তিকে ওরা গ্রহণ করেছে, কিন্তু তুমি স্টোরিগুলোকে দেখো, বা তাদের পাত্রপাত্রীদের পোশাক আশাক থেকে শুরু করে সবটাই তাদের জায়গা থেকে, কিন্তু তারা কিন্তু বেরোচ্ছে না। কিন্তু আমরা যার ফলে তাদেরকে কপি করছি। আমরা তাদেরকে কপি করছি। আর আরেকটা যেটা সমস্যা, বাঙালি প্রযোজক আসছে না। বাঙালি প্রযোজক আসাটা খুব জরুরি, নইলে না কিছুতেই বোঝা সম্ভব নয় বাংলার কৃষ্টি সংস্কৃতি, কি জায়গা দিয়ে বাংলা এসেছে, কি ইতিহাস বাংলার। আজকালকার ছেলেপুলেরা কজন জানে যে এই প্লেব্যাক সিস্টেম প্রথম বাংলাতেই শুরু হয়? ভাগ্যচক্র বলে একটি ছবিতে, নিতিন বসুর, সেখানে প্রথম প্লেব্যাক সিস্টেম চালু হয়। কটা লোক জানে? আমি বলছি বম্বেতে যারা কাজ করছে তারাও কি জানে যে বাংলা হচ্ছে আমি যদি না, এই যে বাংলার যে কি বিশাল ঐতিহ্য, সেটা যদি এখনকার প্রজন্মকে না জানানো হয়, অনেক কিছু কাজ, এগুলো মনে হয় যে খুব সেরকম কিছু নয়, কিন্তু তা নয়। কিন্তু তুমি যে জায়গাটা দেখতে যাচ্ছ বা ছবি দেখতে যাচ্ছ, এর ঐতিহ্য কি, এগুলো তো বোঝানোর দরকার। সব তো পাল্টে গিয়ে দাদা এখন সিনেমাতে 3টে জিনিস এসে দাঁড়িয়েছে।
একটা ইন্টিমেসি, একটা ভায়োলেন্স, আর একটা হলো বাজে কথা। এই তিনটে না থাকলে সিনেমা হিট করে না এখন আর। এটা খুব দুঃখজনক, কিন্তু কারণ এটা এটা তৈরি তো আমরাই করেছি, আমরাই আম, শহর এবং গ্রাম দুটো দর্শককে আলাদা করেছি। এখন আমরা বলি যে না, এই ছবিটা শহরের ছবি, ওই ছবিটা মফস্বলের ছবি বা ওই ধরনের ছবি মানেই সেটা খুব সেরকমভাবে কিছু হবে, সেই অর্থে কমার্শিয়াল ছবি যাতে বলে, আর শহরের ছবি মানে একটু বোদ্ধার। কিন্তু এই 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 ছবি এই সিনারিও তো তা ছিল না। তুমি ধরো সপ্তপদীর কথা চিন্তা করো, সেখানে ওথেলো হচ্ছে, সেই ছবিও তো মফস্বলে সুপার ডুপার হিট কী করে হলো? না, আসলে আমরা ওই যে আপনাকে বললাম ক্লাস অ্যান্ড মাস আমরা ভাগ করে নিয়েছি। এই ভাগ করাটাই তো সর্বনাশ হয়ে গেছে। তুমি ওই 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 ছবিগুলো তুমি তখনকার সময়, মানে আমি বাংলা ছবির গোল্ডেন এজের কথা বলছি, তখনকার সময়ে তুমি অভিনয়গুলোও দেখো কত মাটির কাছাকাছি, এবং কত গল্প, উপন্যাস নিয়ে গল্প। এখন উপন্যাস নিয়ে কাজ হয় না। এখনো বাংলা সাহিত্যের রত্ন এখনো মানে 90% মানে বলবো আনএক্সপ্লোর্ড, সেগুলো হয় না। সিরিয়াল লোকে এখন যদিও সিরিয়ালে একটু ভাটা পড়ছে, কিন্তু সিরিয়ালও উপন্যাস ভিত্তিক সিরিয়ালের সিরিয়াল হয় গল্পও না, তো আজকাল আর ভালো কিছুই লাগে হয় না, না। একই জিনিস হয়। একটা মানুষের 4টে বিয়ে, না দেখালে সিরিয়াল দাঁড়াবে না। এবং এই কর্পোরেট স্ট্রাকচার কিন্তু কি ছবিতে বলো কি সিরিয়ালে বলো ভয়ঙ্কর ক্ষতি করেছে ক্রিয়েটিভ। তখনকার দিনে আমি একটা ঐতিহাসিক ঘটনা বলি। নিউ থিয়েটার্সের স্রষ্টা বীরেন সরকার, নাম শুনেছ নিশ্চয়ই, নাম শুনেছি। এই বীরেন সরকার একটা সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন। তিনি যখন নিউ থিয়েটার্সের যে ছবিগুলো হতো, উনি জাস্ট শুনতেন কি নিয়ে ছবি হবে, না শুনে সেটা অ্যাপ্রুভাল হলো, কিন্তু উনি কখনো ফ্লোরে ঢুকতেন না, বলতেন ওটা পরিচালকের জায়গা, ওখানে আমি ঢুকবো না। এবং ছবিটা যখন হয়ে যেত তখন একটা প্রজেকশন রুম ছিল নিউ থিয়েটার্সে, সেই প্রজেকশন রুমে উনি ছবিটা দেখতেন, দেখে ওখানেই বলে দিতেন যে ছবিটা চলবে কি চলবে না। মানে ওনার কোনো হস্তক্ষেপ থাকতো না, কে হিরো হবে, কে হিরোইন হবে, কে কাস্ট বাকি। তুমি তোমাকে নিজেকে দিয়ে বিচার করো। আজকে তোমার পডকাস্ট অনেক মানুষ দেখছেন, তো এখানে তুমি নিজের মতো করে সাজাচ্ছ। এইটা যদি ধরো কোনো কর্পোরেট বা কোনো হাউস তোমাকে প্রডিউস করছে, তুমি একদম তার মতো করে জিনিস করতে শুরু করো, হ্যাঁ, কলের পুতুল হয়ে যেতে হবে। তখন কি সেটা হয়? আজকাল হয়ে গেছে সেইটা। সমস্ত কিছু পরিচালকের কোনো সম্মান নেই, পরিচালকের স্বাধীনতা নেই, দু একজন বাদে, তাও হাউস করে। আমরা ছোটবেলায় এত ছবি করেছি, পরিচালক সব, এখন এত ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট, এ কন্টিনিউটি দেখছে, ও কস্টিউম দেখছে, এ দেখছে, তাই দেখছে, তখন ডিরেক্টর একা সুপ্রিম, ডিরেক্টরের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে। সন্ন্যাসীতে গাজন নষ্ট একটা কথা আছে আমাদের সিনারিও এখন তাই। তুমি যদি তোমার কাজের মধ্যে কন্টিনিউয়াস ইন্টারফিয়ারেন্স হয়, তোমার সে কাজ ভালো হতে পারে না। আমি তো আমার একটা ভাবনা দিয়ে কাজটা করছি, আর সেই জন্যই তোমার পডকাস্টের উদাহরণ দিলাম। এই পডকাস্টে তুমি যে কীভাবে বলবে সেটা যদি কেউ কন্টিনিউয়াস তোমাকে বলতে থাকে, তুমি যে কাজটা আজ করছো সেই কাজটা তুমি করতে পারবে না। সত্যি, একদম সত্যি। এইটাই হচ্ছে মজা। তখনকার দিনে বাংলা ছবিতে যারা পরিচালক ছিলেন, আমি অন্তত যাদেরকে মিট করেছি, আমি যাদের আন্ডারে কাজ করেছি, আমি কোনো দিন প্রডিউসারকে কদিন দেখেছি আমি হাতে গুনে বলতে পারি। মানে সব ছবির কথা বলছি, এই যে হংসরাজের কথাই বলো না,
হংসরাজ, অজিত গাঙ্গুলি নিজের মতো করে জিনিসটাকে সাজিয়েছেন, কেউ এ করেনি, সবাই রিজেক্ট করেছে ছবি। কিন্তু যখন ছবিটা তৈরি হয়েছে, সে ছবি ডিস্ট্রিবিউটার পাচ্ছিল না, যে কি এটা ছবি, কেন এটা কেউ নেই, এটা নতুন নতুন কতগুলো ছেলে দিয়ে কী ছবি হয়েছে। একজন ডিস্ট্রিবিউটার জিতমাল কাঁকড়িয়া, তিনি এগিয়ে এলেন, সেই ছবি রিলিজ করলো। প্রথম দুদিন হলে মাছি তাড়াতো, থার্ড দিন থেকে হাউসফুল বোর্ড টাঙতে শুরু হলো। এটা সব জায়গায় একই, যেখানে যেখানে হংসরাজ গেছে সব জায়গায় একই হিস্ট্রি। কেন? কারণ অজিত গাঙ্গুলি নিজের মতো করে, সুধীন দাশগুপ্ত সঙ্গীত পরিচালক ছিলেন, তিনি নিজের মতো করে সুরটা সাজিয়েছেন। আমি ওখানে যিনি প্রযোজক ছিলেন, তাকে আমি হার্ডলি কয়েকদিন দেখেছি। না, এগুলো তো ভাবার বিষয়, ভাবতে হবে এটা আমাদের। এটা আদি আসল গো। আপনার কাজ নিয়ে কথা বলতে গেলে এবার প্রথমেই বলতে হবে যে 50 বছর হচ্ছে হংসরাজের। হ্যাঁ, আমাদের ছোটবেলা, টিয়া 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 এই দিয়েই আমাদের ছোটবেলা কেটেছে। মজার ব্যাপার কি জানো? তুমি জানো কি সেটা? তুমি তো অনেক কিছুই জানো দেখছি। টিয়া কিন্তু আমার নিজের বোন। সত্যি? হ্যাঁ, নোলক পড়তেন তিনি? হ্যাঁ, ওই গ্রামের এবারে খুব মজার ব্যাপার, হংসরাজ নিয়ে তো প্রচুর কাহিনী রয়েছে, কিন্তু এই টিয়াটা তখন ওই বোনকে সিলেক্ট করা হয়। এবার সেটা নিয়ে আমি যে কি বিপাকে পড়েছিলাম, তখন তো আমরা ছোট, কি বিপাকে পড়েছিলাম। যখন এরপরে কি হতো, যখন বোনকে নিয়ে রাস্তায় বেরোতাম, সব মানে লোকেরা বলতো, বাহ একদম এই বয়সেই মেয়ে নিয়ে ঘুরছো এ মা! রাস্তায়। তখন তো এইখান থেকে এমন শুরু হলো, অনেকেই তো জানে না যে আমার বোন। হ্যাঁ, দিয়ে তারপরে এখনও সেটা চলে, এখনও আমরা সব বুড়ো বুড়িই হয়েছি, এখনও পর্যন্ত কোথাও আমার সঙ্গে গেলে খুব অকারণে বেশি দাদা 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 করে, যাতে অস্বস্তিতে পড়তে যদি না কিছু হয়। তবে আমরা এই যেটা আইসিসিআর এর কথা বললাম, রিসেন্টলি একটা জিনিস করলাম, কারণ তোমরা যে আমাকে ডেকেছো পডকাস্ট, এটাই তো আমার একটু আশ্চর্য লেগেছে। কারণ এটা আশ্চর্য লাগার মতো কোনো বিষয় নয় হ্যাঁ, দাদা। যাই হোক, আমাদের ছোটবেলায় ধরুন আমাদের বাড়িতে, আমার নিজের বাড়িতেও মা আর পিসি আমার খুব প্রিয় দুজনেই, মানে তাদের সাথেই আমার সিনেমা দেখার শুরু। তারা প্রচণ্ড ফ্যান ছিলেন আপনার, আমি দেখেছি ছোটবেলা থেকে। এবার আপনাদের মতন মানুষকে অ্যাপ্রোচ করতে গেলেও আমাদের তো একটু ভেবে অ্যাপ্রোচ করতে হয়, তার জন্য একটু সময় লেগে গেছে। আর হংসরাজ যে 50 বছর, সেটা নিয়ে সেই অর্থে তুমি তো নিজে প্রচার মাধ্যমের সঙ্গে যুক্ত, সেই অর্থে কি সেই প্রচারটা হচ্ছে যেটা হংসরাজের পাওনা? তা কিন্তু হচ্ছে না। তো তখন আমি এটা লক্ষ্য করেই আমাদের এই যেটা বললাম অ্যানুয়াল প্রোগ্রামে, এই অ্যানুয়াল প্রোগ্রামে আমি নিজে একটা উদ্যোগ নিলাম, কারণ আমার সঙ্গে তো ওখানে আরও একটা বাঞ্চ অফ ইয়াং পিপল ছিল, ইনক্লুডিং আমার বোন। তো যারা এখন আছে, যেমন বসন্ত, যে সে আমাদের মধ্যে আর নেই, কিন্তু ডনি, শামু, এরা সবাই আছে, টিয়া আছে, নূপুর আছে। তো যাকে ঘিরে টিয়া টিয়া গেয়েছিলাম আমি। তো আমি আমি নিজে উদ্যোগী হয়ে, মানে হংসরাজ এদেরকে ডেকে ওদেরকে সম্বর্ধনা দিচ্ছে 50 বছর, এরকম একটা প্রোগ্রাম করেছিলাম, এবং সেই প্রোগ্রামটা ভীষণ মানুষের মন ছুঁয়ে গেছিলো সেই প্রোগ্রামটা। কারণ মানে আমার ইনস্টিটিউটের কর্ণধার হিসেবে আমি আর খেয়ালি ওদেরকে সম্বর্ধনা জানাচ্ছি। এবং অদ্ভুতভাবে তুমি দেখো আমাদের মানসিকতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, এটা আমার খুব অবাক লাগে। যে ইনস্টিটিউটটা হচ্ছে খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপ, তো সেখানে অবভিয়াসলি যেটা সোশ্যাল মিডিয়ায় দেখা হচ্ছে, সেখানে স্টেজে আমি আর খেয়ালি বসে, আবার হংসরাজের ওরা বসে ওদেরকে সম্বর্ধনা। একজন লিখেছেন যে অরিন্দম দার সঙ্গে ওখানে খেয়ালি দিয়ে বসে পা দোলাচ্ছে কেন? আরে ইনস্টিটিউটটা কার? কি অদ্ভুত ভাবনা মানে চিন্তা! আমি ভেবে দেখো যে এই মানে বুদ্ধিবৃত্তি আজ কোথায় গিয়ে নেমেছে। না, মানুষ তো ভাবা বন্ধ করে একদম ভাবা দিয়েছে। বন্ধ করে দিয়েছে গো। আপনি আমার মানে বলতেও খারাপ লাগছে, ধরুন হংসরাজের মতো সিনেমা আমাদের ছোটবেলায় তো আমাদের কাছে খুব প্রিয় ছিল, কিন্তু এখন সেই সিনেমাটা যদি আসে কতজন মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে বলা খুব মুশকিল।
কেননা মানুষ এখন ভালো জিনিস আর পছন্দ করে না তো। কিন্তু জানো, আমার আরেকটা ভীষণ বিশ্বাস যে ভালো জিনিস পছন্দ করেন, এটা ভীষণ সত্যি। একটু আগে আমাদের আলোচনাও হচ্ছিল যে খুব লঘু চটুল যেগুলো, সেগুলো হয়। কিন্তু জানো, যদি একটু ভালো দিতেও পারি না, আমি দেখেছি সেটাও কিন্তু ভীষণ নেয়। কিছু সংখ্যক দর্শক তো এখনো আছে। কারণ আমাকে একজন ট্যাগ করেছেন, একটা বাচ্চা কোনো একটা মফস্বল শহরের কোথায়, ওই গুয়াজু লাইক সাজে, সেখানে হংসরাজ সেজেছে এবং সে ওই খমক নিয়ে দিদিমণি গাইছে এবং অবভিয়াসলি সে ফার্স্ট হলো। তো দেখো যে ওইটুকু বাচ্চা এই প্রজন্মের, সে তো ওইটা করছে। তার মানে কি কোথাও একটা ইটারনাল জিনিস আছে। আমি একটা জিনিস ভীষণ মনে করি যে পৃথিবীতে ধরো যত বড় বড় মানুষ এসেছেন, তাদের কাজের জন্য আমরা তাদের মনে রাখি, দেখবে ম্যাক্সিমাম 2 কি 3টে কাজ, তার বেশি হয় না। কিন্তু পরে প্রচুর কাজ করেন না, ঠিকই, হিস্ট্রি তো বারবার হিস্ট্রি বারবার হয় না। এবং আমার শিল্পী জীবনের আমার সেইটাই একটা বিরাট পাওনা যে আমার হংসরাজ যেমন ইতিহাস, আমার বামাখ্যাপাও কিন্তু তেমনি ইতিহাস। এটা নিয়ে তো আলাদা করে আসবোই, মানে একদম আলাদা করে আসতে প্লাস হবে আমার বামাখ্যাপা নিয়ে। আরেকটা ইতিহাস আছে যেটা অনেকে জানেই না যে সেটা আমার গাওয়া, সেটা হচ্ছে ঠাকুরমার ঝুলি। ঠাকুরমার ঝুলিতে একটা জায়গায় বুদ্ধভূতুম, আরেকটা দিকে নীলকমল লাল কমল। এই নীলকমলের যে গান, লাল কমলের আগে নীল কমল জাগে, আর জাগে এই তরোয়াল, কার এলো মরণ কাল, দপদপিয়ে জলে পিদিম ঘরের তলে। নিশ্চয়ই শুনেছো। অবশ্যই, মানে ঠাকুমার ঝুলি তো তো এই বলতেই গান হবে। আমার গাওয়া। তো এটাও তো এই তো তার তৈরি হবে না। ঠাকুরমার ঝুলি যে ক্রম নচিকেতা ঘোষ যেটা তৈরি করেছিলেন, সেটা তো আর তৈরি হবে না। এটাও আরেকটা ইতিহাস। আমি যদি বাচ্চাদের কথা বলি, তাদের জন্য প্রচুর কার্টুন হুম আসছে, হুম হুম কিন্তু পুরোনো দিনের যে গল্পগুলো, আমাদের রূপকথার গল্পগুলো, সেগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলো তো নেই। একদমই নেই। আমরা ছোটবেলায় কি দারুণ এগুলো পড়তাম, এর জন্য আমাদের না ইমাজিনেশন পাওয়ারটাও অনেকটা ছিল। তুমি একদম আমার মুখের কথাটা কেড়ে নিলে। এই জায়গাটা থেকেই কিন্তু প্রবলেম হচ্ছে, ইমাজিনেশন পাওয়ারটা থাকছে না। আমি যে এই যে ভাবি, এই যে আমার কল্পনা, কেন কেন এই কল্পনার জগৎটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না? এই কল্পনার জগৎ থেকেই তো সৃষ্টি হয়। সেটার অদ্ভুত মানে নেই। বাচ্চাদের যে কার্টুনগুলো, সেগুলোর মধ্যেও এখন খানিকটা ভায়োলেন্স চলে আসছে হ্যাঁ একটু একটু করে, লক্ষ্য হ্যাঁ করে দেখেছেন? হ্যাঁ, ভীষণভাবে। এটা নিয়ে আমার ছেলের সঙ্গে খুব মতবিরোধ হয় আমার। আমি বলছি, দেখো, তুমি যদি লক্ষ্য করে দেখো, এখনকার যে খেলাগুলো সবটাতেই গুলি করে মেরে ফেলছি, গুলি করে এত কেন ভায়োলেন্স? সমস্ত গেমসগুলোই তাই। কেন? ওইটা ও কিছুতেই মানবে না, কিন্তু আমি বলি, দেখো, ওইটা থেকেই কিন্তু তৈরি হয় এই মনের মধ্যে এই ভাবগুলো। একটু একটু করে তো আমরা যে বীজটা পুঁতবো সেই ফলটাই পাবো। একটু একটু করে যদি এগুলোই বাচ্চাদের মনের মধ্যে আমরা দিতে থাকি দাদা, তাহলে ফিউচারে আমরা এগুলোই বড়ভাবে পাবো। যেমন ধরো একটা চেষ্টা হয়েছিল, সেটা তুমুল জনপ্রিয় হয়েছিল। ওই রকম ভাবনা কেন ভাবছি না আমরা এখন? আমার দেখা হয়নি, কিন্তু এই কোভিডের সময় যখন বাড়ির বন্দি থাকতাম, তখন আমার ছেলে রেগুলার মানে দেশ বিদেশের বিভিন্ন, বিশেষ করে বিদেশের বিভিন্ন ভালো ভালো ছবি দেখেছি সেই সময়। এই সময় ও আমাদের একটা নেশা ধরিয়ে দিয়েছিল হ্যারি পটার। এবং সেই মানে এক একটা ছবি ও সব আমাদের, মানে না, ওটা আমাদের নেশা লেগে গেছিল। এত অপূর্ব, এত অসাধারণ। সেখানেও তো সেইভাবে ভায়োলেন্স আছে, কিন্তু আমার মনে হয় যে এই ধরনের জিনিসও তো আসার দরকার। না না, ওটা কেন তো একটা আসবে না? ইমাজিনেশনের জায়গাও থাকছে। অ্যাবসলিউটলি, পুরোটাই। যে স্টেশনের মধ্যে থেকে হঠাৎ ভেতরে চলে গেল, কি হগওয়ার্ড না? হ্যাঁ, আমি ইউনিভার্সাল স্টুডিওয়ে গেছিলাম, আমি ওখানে গিয়ে দেখে এসেছি ওগুলো, মানে কি ও, যে তুমি ভালো পড়ে গেছো? লাগবে। আমি আমি যখন পড়ে গেছি গেছি, তখন হ্যারি না পটার হয়নি। এখন আমি তো 2বার দারুণ গেছি হয়েছে। ইউনিভার্সাল স্টুডিও। আবার যান দাদা, হ্যাঁ ভালো লাগবে। মানে ওখানে যে 3D শোটা হয় না,
এত রিয়ালিস্টিক, মানে ভয় লেগে যাবে, মানে ভালো তো লাগবেই, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। মানে ঘাবড়ে যাওয়ার মতন একটা তুমি ব্যাপার। তুমি দেখো যে এইগুলো কি আমরা শিখি না, যে ওরা ইউনিভার্সাল স্টুডিও, তুমি গেছো, তুমি নিশ্চয়ই দেখেছো যে সেই সাইকো টাইকো থেকে শুরু করে সব সেট ওরা সব রেখেছে রেখে দিয়েছে। আমি সুন্দর করে তো সাজিয়ে। কেন আমরা আমাদের উল্টো একটা পড়ছিলাম যে তোমার ওই আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ, এই মাউস ট্র্যাপ 74 বছর 75 বছর ধরে চলছে, অথচ আমাদের এই পেশাদারি রঙ্গমঞ্চ দেখো অস্তিত্বই নেই। অথচ এই পেশাদারি রঙ্গমঞ্চে মানে আমাদের নাটকের যারা বা অভিনয় জগতের যারা কিংবদন্তি, প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের স্মৃতির সঙ্গে জড়িয়ে পেশাদারি মঞ্চ, তার কোনো অস্তিত্বই নেই। এটা বাংলাতেই সম্ভব গো। না, আমরা তো ইতিহাস সংরক্ষণ করতে চাই না। অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউটলি না। তুমি ব্রডওয়ে ওখানে গেছো, ব্রডওয়ে নিশ্চয়ই গেছো। এবারে ব্রডওয়েতে 3-4 মাস আগে টিকিট পাওয়া যায় না নাটকের। আর এখানে আমাদের এইরকম একটা খনি, আজকে যখন এই হাতিবাগানের নাটক পাড়ায় যাই, বিশেষ করে চোখ ফেটে জল আসে যে কি ঐতিহ্যমণ্ডিত একটা জায়গা ছিল এক সময়, সেটা আজ কোথায় চলে গেছে। আর এটার সঙ্গে আমি দীর্ঘদিন জড়িত ছিলাম। আমার ইনফ্যাক্ট এই পেশাদারি রঙ্গমঞ্চে অভিনয়েরও এবার আমার 50 বছর, কিন্তু আমি হ্যাঁ, এটাও কথা হচ্ছিল আমাদের। তো এইখানে প্রচুর নাটকে অভিনয় করেছি, এবং এখানেও আমার প্রচুর স্মৃতি আছে। কারণ আমি যখন ফুল ফ্লেজেড পেশাদারি রঙ্গমঞ্চে অভিনয় করা শুরু করি, সেই সময় রঙ্গনা থিয়েটারে, ওই যে এটা খেয়ালির প্রসঙ্গে যে নাটকটার কথা বললাম, জয় জয়ন্তী, ওখানে আমি প্রথম রঙ্গনা থিয়েটারে জয়েন করি। তা রঙ্গনা থিয়েটারের কর্ণধার ছিলেন গণেশ মুখোপাধ্যায়। তো তখন পেশাদারি মঞ্চেও প্লেব্যাক সিস্টেম চলে এসছে, মানে গান গাওয়ার নিজেকে আর শিল্পী গাইতে হচ্ছে হ্যাঁ, না। গান গাওয়ার শিল্পী কমেও ছিল না। তো তার ফলে ওই প্লেব্যাক হতো। তা আমি যখন জয়েন করলাম, মানে তখনকার মানুষদের চিন্তা ভাবনার জায়গাটা তুমি ভাবো। আমি যখন জয়েন করলাম তখন গণেশ মুখোপাধ্যায় বলেন যে তুমি যখন এসেছো তখন আমি মঞ্চে লাইভ মিউজিক আবার রিইন্ট্রোডিউস করবো। আর লাইভ মিউজিক রিইন্ট্রোডিউস করা মানে এতগুলো মিউজিশিয়ানকে কিন্তু মাসের মাইনে দিয়ে পোষা। একটা রেকর্ডিং করলাম, আমার ওয়ান টাইম খরচা হয়ে গেল, রোজ লিপ দিল, বেরিয়ে গেল, হয়ে গেল। কিন্তু যেই মুহূর্তে তুমি লাইভ মিউজিক। লাইভ মিউজিক আনছো, তোমার রেকর্ডিং খরচটা কিন্তু অনেক বেড়ে গেল, কিন্তু উনি পরোয়া করলেন না। এবং এইটা হয়তো ইতিহাসে থাকবে না, কিন্তু জয় জয়ন্তীতে আমার আসার পর লাইভ মিউজিক মঞ্চে রিইন্ট্রোডিউস হয়, এবং সেখানে কল্যাণ সেন বরাট ছিলেন মিউজিক ডিরেক্টর। এবং অদ্ভুতভাবে হতো যে তার পরবর্তী সময় রঙ্গনা থিয়েটারে যে প্রোডাকশানই হতো, যখনই মিউজিক নিয়ে বসা হতো, কল্যাণদা আমাকে নিয়ে বসতো সঙ্গে। এবং এবং কীরকমভাবে একটা ওই জয়জয়ন্তীতে একটা প্রথম সিকোয়েন্স ছিল যে এই আমার যে চরিত্রটা ছিল, আমি খুব গান বাজনা করি, কিন্তু সে ড্রাগের নেশা হয়ে যায় এবং সে রক্ত উঠে মারা যায়, মানে সেকেন্ড হাফের সেকেন্ড সিন বোধহয় আমি মারা যাই। তো সেইখানে একটা বিগিনিং আমার একটা গান দিয়ে শুরু হতো। তো ওরা একটা নজরুল গীতি ভেবেছিলেন। তো আমি গণেশ মামাকে একটু ভয় ভয় বললাম যে গণেশ মামা, নজরুল গীতি দিয়েই শুরু হবে, কিন্তু আমি এটা একটা যদি অন্য গান করা যায়। কল্যাণদাকেও বললাম, বলে কী বলতো, বলে আমি একটা গান বললাম। বলে এটা তো ভালো, এটা দিয়েই কর। কোন গানটা ছিল? আমার গানের মালা আমি করব কারে দান, মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, আমার গানের মালা আমি করব কারে দান। এই গানটা এত মিষ্টি একটা গান। এই গানটার সিকোয়েন্সটা যখন হতো না, দর্শকদের যে কী ভালো লাগতো, ওরা কিন্তু আমার সাজেশনটা অ্যাকসেপ্ট করলেন। তো এই রকমভাবে আদান প্রদানের মাধ্যমেই তো হতো। এবং পরবর্তী সময় পরের যে নাটকটা, সেই নাটকটা সুপার হিট হয়েছিল। নাটকটার নাম ছিল কি বিভ্রাট, এবং এই নাটকে অনুপ কুমার ছিলেন মেন, আমি এদিকে হিরো ছিলাম।
এই নাটক যখন প্রথম শো হয়, আর আগের নাটকে জয় জয়ন্তীতে হিরো ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়, তো এই নাটক যখন প্রথম শো হয় ওরা শুভেন্দু আমাকে আমন্ত্রণ জানিয়েছে। তো শুভেন্দু নাটকটা দেখে একটা মন্তব্য করেছিলেন গণেশ মামার কাছে গিয়ে, যে এই নাটকে 2 গাঙ্গুলি ফাটিয়ে দিয়েছে, একটা হচ্ছে অরিন্দম গাঙ্গুলি, একটা হচ্ছে অলকা গাঙ্গুলি, মানে অনুপ কুমারের স্ত্রী। তো এই নাটকটাও মানে পুরো একটা স্টারেড নাটক ছিল, প্রচুর শিল্পী, বড় বড় শিল্পী। সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল দাদা। একদম গো, একদম। সেখানে একটা আজকে একটু বেশি বকছি কি না, একদম না। তো সেইখানে একটা একটা সিকোয়েন্স ছিল যেখানে সব হারিয়ে হিরো গঙ্গার ধার দিয়ে যাচ্ছে, আর সেখানে বসে আছেন এক বৃদ্ধ, তিনি হচ্ছেন অজিত বন্দ্যোপাধ্যায়। তো ওইখান দিয়ে আমি একটা গাইতে গাইতে যেতাম, ফুলের বাহার নেই কো যাহার, ফসল যাহার ফলল না, অশ্রু যাহার ফেলতে হাসি পায়, দিনের আলো যার ফুরালো, সাঁঝের আলো জ্বলল না, সেই তো বসে ঘাটের কিনারায়, ওরে আয় আমায় নিয়ে যাবি কে রে, দিন শেষের শেষ খেয়ে যায়, ওরে আয় দিনের শেষে। এটা গাইতে গাইতে একটা রসরাম ছিল, সেই রসরাম দিয়ে আমি হেঁটে হেঁটে চলে যেতাম। মানে আমি এখানে বসেও সেটা ফিল করতে আর পারছি। অজিত বন্দ্যোপাধ্যায় এরকম, সেই তো বসে ঘাটের কিনারায়, উনি এরকম বসে থাকতেন। সে যে কী মানে অসাধারণ। আমার এই নাটকে ভীষণ কিছু স্মরণীয় মুহূর্ত আছে। অনুপ কুমারের মতো মঞ্চ কাঁপানো ওরকম একজন অভিনেতা, আমি এই একজন মানুষ যার প্রচুর স্নেহ পেয়েছি জানো। মানে কি অনুপ ভালো লাগতো ওনার অনুপ অভিনয়। কুমার যে আমার জীবনে কি ভাবা যাবে না। এবং সত্যি কথা বলতে কি, যে আমি কি পারি না পারি সেটা বোধহয় উনি অন্তর থেকে উপলব্ধি করতেন এবং সেটা স্বীকৃতি দিতেন। সব থেকে বড় কথা হচ্ছে সেইটা। এবং এই নাটকেই একটা সিকোয়েন্স হতো, যে সিকোয়েন্সটা আমার একটা গান দিয়ে শেষ হতো, লাজে তোমার শ্রীমুখ রাঙা, লাজে তোমার শ্রীমুখ রাঙা, শ্রীঅঙ্গ কাঁপে রাই, অনুরাগে বলতে পারি, ও শ্রীরাধে কইতে পারি, শ্রীমুখে বলতে পারো নাই, ওরাই বলতে পারো নাই। কি অপূর্ব। এইখানে গানটা, এটার সিনটা শেষ হতো, আর হাততালিতে তো ফেটে পড়তো, ছেড়ে দাও। আর প্রতিদিন এই মানে বলতে গিয়ে আমি খুব হয়ে যাচ্ছি, হয়তো আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, প্রতিদিন উইংসের ধারে দাঁড়িয়ে অনুপমা এই সিনটা দেখতেন প্রতিদিন। এগুলো কি ভালো লাগা না, মানে মারাত্মক। এই দেখো, আমার কি হয়েছে আমি জানি না, কিন্তু এই যে এই সব মানুষগুলোর মানে সান্নিধ্যে এসেছি, আর এইসব মানুষগুলোকে ঘিরে যেসব স্মৃতি, এই স্মৃতি বোধহয় খুব কম মানুষের আছে জানো তো। না, আপনার তো সবখানে অবাধ গতিবিধি ছিল। আপনি উত্তম কুমারের বাড়ি থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি হ্যাঁ, অবধি সবখানে আপনার সব যাতায়াত সব ছিল। কিছু অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সাথে। আহ, উত্তম কুমারের আম, বাড়ি, আমি তো মানে যখন আমি আমার জীবনের দ্বিতীয় এবং তৃতীয় ছবি উত্তম কুমারের সঙ্গে, কখনো মেঘ, সাবরমতী, এবং তারপরে আমি করি স্ত্রী। এবং সেটা তো ওই 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 পরপর ছবি করার মাধ্যমে ওর সঙ্গে একটা উনি অসম্ভব স্নেহ করতেন আমাকে।
তো মামা ডাকতাম আমি, মামা আর সুপ্রিয়া মাইমা। এবং প্রথম দর্শনেই আপনার কাছ থেকে গান শুনেছিলেন উনি। হ্যাঁ, প্রচুর প্রচুর গান গান শোনা, প্রচুর আদর খেয়েছি সুপ্রিয়া মাইমার কাছ থেকে। তো এই এই আমার ময়রা স্ট্রিটে যাতায়াত শুরু হয়, এবং লক্ষ্মী পুজো থেকে শুরু করে সব উনিই গাড়ি পাঠিয়ে দিতেন বাড়িতে, আমি যেতাম লক্ষ্মী পুজোতে। তো এই স্মৃতিগুলো তো ভীষণভাবে, কিন্তু আমার একটা যেটা আমার দোষ বলো গুণ বলো যাই হোক, পরবর্তী সময় আমি যখন প্রথম ময়রা স্ট্রিটে যেতাম, এটা তোমায় খুব মানে বলতে ভাল লাগছে বলে বলছি। প্রথম যখন ময়রা স্ট্রিটের বাড়িতে ঢুকেই একটা বিশাল হলঘর ছিল, বুঝলে। তা ওখানে গিয়ে যেতাম, যেরকম খুব ভালো লাগতো। কিন্তু পরবর্তী সময়ে দেখলাম যে ওই হলঘরটায় হলঘরটা পেরিয়ে গিয়েই একটা তোমার চৌকি মতো ছিল, সেইখানে উনি বসতেন, আর সোজা একটা প্যাসেজ মতো ছিল, দিয়ে ওইখানে সুপ্রিয়া মাইমা রান্না করতেন। তো একবার একটা ঘটনা ঘটেছে, তখন স্টার থিয়েটারে একটা অসম্ভব দুর্ঘটনার মধ্যে উনি পড়েন, মানে ওনাকে দেখার জন্যে সোডার বোতল ফোতল ছোড়া হয়, তার একটা টুকরো ওনার দেখবে পরবর্তী ছবিতে ওনার এইখানে একটা দাগ দাগ। দেখবে। তো ওই সোডার বোতলটা হয়ে ওখানে স্টিচ হয়। তো সেরকম একটা আহত হয়েছেন, খবর পেয়ে আমি গেছি বাড়িতে। তো উনি ওনার বন্ধু বান্ধব নিয়ে ওখানে বসে আছেন, এইখানে একটা প্লাস্টার। তো মাইমা আমাকে ডাকলো রান্নাঘরের সামনে, মাইমা লুচি ভাজছে। রান্না করতে তো খুব হ্যাঁ, ভালোবাসতেন। লুচি ভাজতে ভাজতে আমাকে বোঝায়, শোন তুই গান কর। তো আমি এরকম গান করছি। এই যে একটা অদ্ভুত পরিবেশ ছিল। তারপরে আমি পরবর্তী সময়ে দেখলাম যে ওই যে খোলা প্যাসেজটা, ওইগুলো কীরকম আলাদা আলাদা চেম্বার মতো হয়ে গেল। আমি পরে একটা লক্ষ্মী পুজোয় গিয়ে আমার ভালো লাগেনি সেই ফিলটা সেই ওই ফিলটা আমি একদম পাইনি আমার তখন। কিন্তু তারপর আস্তে আস্তে আমার যাতায়াত আমি অনেক কমে যায়। তবে এটাও ঠিক যে হংসরাজ যখন রিলিজ করে খুব ইচ্ছে ছিল যে ওনাকে দেখাবো, কিন্তু যে কোনো কারণেই হোক পরিচালক অজিত গঙ্গোপাধ্যায়, তো তাঁরা ভেবেছিলেন যে উত্তম কুমারের জন্য একটা স্পেশাল স্ক্রিনিং করা, কিন্তু সেটা ওরা যাই হোক করে উঠতে পারেনি। তো সেইটার নিমন্ত্রণ জানাতে আমি আর আমার মা গেছিলাম। তখন উনি ওনার ঘরে বসে, উনি তো রেগুলার গান অভ্যাস করতেন, তো উনি গাইছেন যে আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা, এটা গাইছেন। তো গেছি আমরা, তো মাইমা বললেন যে একটু একটু বসো, ওটা করে নিই। তারপর উনি ডাকলেন ওনার ঘরে, তো গেলাম। তখন আমি বলা হলো যে হংসরাজ এরম রিলিজ করেছে, যদি হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই যাব। তো যদিও সেটা যাওয়াটা আর হয়নি, সেটা আমারই দুর্ভাগ্য। তো আমাকে বলে তুমি আমাকে একটা গান শোনাও। তো আমার একটা গান ছিল, বেঙ্গা কয় বেঙ্গিল তুই ঘুম যাবি কি মা হাসে হেগসয়, আরে ড্যাং ড্যাঙাইয়া ডোবা হে গিয়া, ও ট্যাঙ্গা ও ট্যাঙ্গা ড্যাং ড্যাঙাইয়া ডোবা হে গিয়া, ঠ্যাং সড়াইয়া রহে বেঙ্গা কয় বেঙ্গিল তুই ঘুম যাবি কি মা হাসে হেগসয়, এরকম একটা গান ছিল, গাইলাম। উনি খুব আনন্দ পেলেন গানটা শুনে। আমার এগুলো না পুরো, জানো তো, এগুলো আমি ছবির একদম মতো। আমি তো ভুলতে পারি না আজও। সেদিন বেশ রাত্রির করেই হলো বেরোনোটা। কিন্তু যাই হোক, হংসরাজ যখন রিলিজ করেছিল জানো 1976 সালের 20শে অগাস্ট, সেই বছর বাংলা ছবির মানে বেশ খারাপ অবস্থা, এবং হংসরাজ কাদের সঙ্গে পাল্লা দিয়েছিল, মাত্র 3টে ছবি সেই বছর হিট করেছিল। একটি হচ্ছে উত্তম কুমার অভিনীত বহ্নিশিখা, আরেকটি সৌমিত্র চট্টোপাধ্যায় সুচিত্রা সেন অভিনীত দত্তা, আর আরেকটি হংসরাজ। এই 3টি ব্যবসায়িক সফলতা লাভ করেছিল, যদিও হংসরাজ এদেরকে একটু টপকেও গেছিলেন। মানে ভেবে দেখো, এই স্টলওয়ার্সদের ছবির মাঝখানে হংসরাজের রিলিজ ইয়ার সেটা। হংসরাজের পরে দাদা আপনাকে তারপরেও ফিনান্সিয়াল স্ট্রাগল পেতে হয়েছে?
এটা কেন? প্রচুর। বাহ, তুমি তো বেশ রীতিমতো পড়াশোনা করেছো, আমার খুব ভালো লাগছে দেখে। হ্যাঁ, এটা এটা একটা এটা আমার জীবনে একটা অদ্ভুত জিনিস। তখন হংসরাজ যখন রিলিজ করে, তারপরে তো আমি মানে স্টার বলতে পারো, মানে একদম। এরকম হয়েছে যে উত্তম কুমারের মানে গৌতমদার বিয়েতে আমি নিমন্ত্রিত ছিলাম। সেখানে আমারই লজ্জা করেছে যে আমি যখন একটা গানের অনুষ্ঠান ছিল, গানের অনুষ্ঠান ছেড়ে ম্যান্ডেভিলা গার্ডেনে ওই অনুষ্ঠানের ওই আয়োজন হয়েছিল, তো আমি গেছি। এবার ওখানে তখন উত্তম কুমার পাশে দাঁড়িয়ে লোকে আমার এসে অটোগ্রাফ দিচ্ছে। বুঝতে পারছি এরকম অবস্থা। তো যাই হোক, তো হংসরাজ এইরকম অবস্থা। আসলে যেটা আমার তখন, আমার পেট চলতো কিন্তু গানের ফাংশন। ফাংশানে গান গেয়ে, বুঝেছ? তো আমার বাবা চাকরি করতেন। একটা সময় আসে যে বাবার একটা হয়েছিল যে ছোটোবেলায় বাবা খুব স্পোর্টস পার্সন ছিলেন। তো এমনি রানিং এতে তো প্রচুর 100 মিটার 200 মিটার 400 প্রচুর লং জাম্প, মানে প্রচুর প্রাইজ পেয়েছেন। এবং ঘুড়ি ওড়ানো টোড়ানো এইসব বাবার খুব ছিল, যার জন্য এখনও পর্যন্ত আমি ওই ঘুড়ি ওড়ানো খুব ভালোবাসি। নিজে ওড়াতে পারি না, বাকি ছাগলগুলোর মতো লাপাই, কিন্তু ওই ঢাল্লাটাই ধরে থাকি, এসব করি। তো বাবা ওই ছাদ থেকে পড়ে গিয়ে, বাবার এইখানে মানে পুরো ওপর থেকে পড়ে গিয়ে এইখানে টিন ঢুকে গেছিলো, এবং ফলে দাঁত ফাতগুলো সব মানে ওনার বাঁচার আশা ছিলই না। কিন্তু ওই করে সুস্থ হতে হতে যেটা হয়েছিল, উনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন। হঠাৎ করে একদিন ওর বাড়িতে সবাই তাস খেলছে, কেউ একজন বাবার বানানো কোনো কাকা বোধহয় একটু চিটিং করেছেন, বাবা হঠাৎ বলে ফেলেছে। ওখান থেকে আবার কথাটা ফিরে আসে, আবার শুরু হলো। কিন্তু বাবার একটা ছিল, বাবা বেশি হাঁ করতে পারতেন না, একটু করে হাঁ করতেন। এইবারে যেটা ব্লান্ডার করেছি সেটা হচ্ছে যে যখন এরকম চলছে, বাবা তখন চাকরি করছেন, কিন্তু বাবা যেহেতু স্টেনোগ্রাফার ছিলেন, ওই টাইপ করতে বাবার মাথায় লাগতো, এগুলো হতো। তো আমি তখন হংসরাজ করে তো কি নিজেকে কেউ কেটা ভেবে নিয়েছি। যতবারই আমি অহংকার করতে গেছি ততবারই আমার মুশকিল হয়েছে, যেটা পরবর্তী সময় আবার যদি সময় থাকে আমি বলবো সেই গল্প। নিশ্চয়ই অনেক সময় আছে। তো তখন আমি নিজেকে কেউ কেটা ভাবতে শুরু করছি। বাবাকে বললাম যে বাপি, আমি তো এখন একটু রোজগার বেশি করছি, তুমি চাকরিটা ছেড়ে দাও, তোমায় কষ্ট। এটা একটা ব্লান্ডার করেছি আমি। তো বাবা চাকরি ভলেন্টারি রিটায়ারমেন্ট দিলেন। এরপরেই হংসরাজের পরেই কিন্তু ওই ছবির কথা কেউ বলে না, কিন্তু ওটাও কিন্তু গোল্ডেন জুবিলি হিট। একদম আমার ডায়ামেট্রিক্যালি অপোজিট চরিত্র, ভয়ঙ্কর নাম করেছিলাম সেই চরিত্রে, মাদার, শর্মিলা ঠাকুর, আমি। তো সেই ছবি কিন্তু গোল্ডেন জুবিলি ছবি। তো যাই হোক, এই হংসরাজ, তারপরে ভাগ্যচক্র বলে একটা ছবি করি, যেখানে আমি প্রথম প্লেব্যাক করি। এর আগে অন্যান্য রেকর্ডে গিয়েছি, কিন্তু কখনো প্লেব্যাক করার সুযোগ পাইনি। সতীরাথ মুখোপাধ্যায়ের সুরে প্রথম প্লেব্যাক করি। তো এর পরে যেটা হলো 1978, তখন বন্যা। তুমি বোধহয় জন্ম না, আমার দাদা ওই সময় জন্মেছিল, হ্যাঁ, আমি শুনেছি সে সময় এবং মারাত্মক সেই বন্যা হয়। ভয়ঙ্কর। সেইটাতে পুরোপুরি ফাংশন টাংশন একদম বন্ধ। ফলে একদিকে আমি তারকা, একদিকে আমার বাড়িতে হাঁড়ি চড়ত না। কি সমস্যা! এই 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 একটা অদ্ভুত সিচুয়েশন পড়েছিলাম। খুব তখন প্রচুর ধার দেনা হয়ে গেছিল, প্রচুর অপমান সহ্য করেছি। অনেক সময় হতো কি, হয়তো শোধ করতে পারতাম না। এমনকি আমি তখন আমি মুশকিল হয়েছিল কি, আমি এমন একটা ব্যাচে যে আমি মাধ্যমিক ফার্স্ট ব্যাচ 1976, তখন মাধ্যমিক কি লোকে জানতো না, কোনো আইডিয়া ছিল না। উচ্চ মাধ্যমিক ফার্স্ট ব্যাচ, এমনকি ডিগ্রি কোর্স সেটাও ফার্স্ট ব্যাচ। সেইবারে যেটা হলো যে আমার পড়াশোনায় এফেক্ট করতে শুরু করলো। কারণ আমি একটা সময় ছিল যে তখন আমি উচ্চ মাধ্যমিক কলেজে পড়েছি। তখন তো উচ্চ মাধ্যমিক কলেজেই ছিল। সিটি কলেজে। সিটি কলেজে মানে আমার বই কেনা, বই জোগাড় করা, এইগুলো খুব সমস্যা হয়েছিল। খুব কষ্ট করে পড়াশোনা করেছি, কিন্তু অদ্ভুতভাবে আমি একটা ধরো বিশাল রেজাল্ট করেছি তা কিন্তু নয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি যখন
মাধ্যমিক দিই, সেইবারের মাধ্যমিকে এটা জেনে রাখো, সেবারের মাধ্যমিকে মাত্র 1,000 জন ফার্স্ট ডিভিশন গেছিল। আপনি সেকেন্ড ডিভিশন গেছিলেন। আমি সেকেন্ড ডিভিশন, 60% ফার্স্ট ডিভিশন, আমি সেকেন্ড ডিভিশন 53%। একটুর জন্য হলো না ফার্স্ট ডিভিশন। একটু জন্য হলো না। এরপরে উচ্চ মাধ্যমিকে তো আরও ডিজাস্টার। মানে যারা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে তারাও কিন্তু অনেকে সেকেন্ড ডিভিশনে নেমে গেছে, সিলেবাসে তো অনেক প্রচুর ডিফারেন্স ছিল প্রচুর তো। ডিফারেন্স ছিল। কিন্তু আমি সেই 53%, সেম মাধ্যমিকে 533, উচ্চ মাধ্যমিকে 530। তার মানে ধরো আমার স্ট্যান্ডার্ডটা কিন্তু একই সেম রকম ছিল। মেনটেন করেছেন। এরপরে যেটা হলো, এত বেশি অভাব টভাব চলে এলো আমার জীবনে যে আমি নিয়মিত কলেজ, মানে যে এই যে ডিগ্রি কোর্স আমি পড়েছি, আমি নিয়মিত কলেজ যেতে পারতাম না। কারণ নাম কেটে আছে, আমি তখন একটা স্টার, আমাকে লোকে প্রচুর চেনে। এবারে আমি মাইনে দিতে পারিনি বলে কলেজ ক্লাসে নাম ওঠেনি, সেটা ভীষণ প্রেস্টিজের ব্যাপার। ভয়ঙ্কর। হ্যাঁ, তো আমি ওই জন্য যেতাম না। কিন্তু তাও আমি এর পরীক্ষা দিই, ডিগ্রি কোর্সের পরীক্ষা দিই। তখন যেটা ছিল সেবারে আরও ডিজাস্টার। 7% না কত পাস করেছিল। আমার অনার্স ছিল, অনার্স আর পাস। এবারে দেখা গেল যে যারা ভালো ভালো স্টুডেন্ট, তারা অনার্সটা হয়তো বেরিয়ে গেছে, 5 সাবজেক্টে ফেল করে গেছে। এবং আমি পড়তাম কি, আমার এক বন্ধু ছিল, সেই বন্ধুর থেকে বই নিয়ে আমি লিখে আমার এতটা স্ট্রাগল করতে আমার হয়েছে। মনে হয়েছে যে এই জায়গাটা আসতে পারে। এইভাবে গেস করে আমি সেইটাকে লিখতাম। আর এছাড়া ধরো সেক্রেটারিয়াল প্র্যাকটিস আমার একটা সাবজেক্ট ছিল, সেইটা 12-এর যে বই সেইগুলো পড়ে বা এইভাবে আমি পরীক্ষা দিয়েছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই 7%-এর মধ্যেও আমি পাস করে গেছিলাম। আমার অনার্সটা কাটা গেছিলো 7 নম্বরের জন্য, কিন্তু আমি পাস গ্র্যাজুয়েট হয়ে গেছি। তারপরে এই ফেজটা কাটলো এই কিভাবে? ফেজটা কাটলো, কিন্তু এই ফেজটা কাটালো আমাকে দূরদর্শন। কিভাবে? দূরদর্শনের প্রথম সম্প্রচার হয় 1975 সালের 9 অগস্ট, আর 1976 সালের দোলে আমি প্রথম দূরদর্শনে প্রোগ্রাম করি। দূরদর্শনের প্রথম যে বর্ষপূর্তি, মজার ব্যাপার হচ্ছে কি জানো, যেটা খুব অদ্ভুত লাগে, এই যে দূরদর্শনের বোধহয় 50 বছর হলো, 75 থেকে গত বছরে 50 বছর হলো। তো 50 বছর অনুষ্ঠান করলেন, আমার থেকে বাইট নিলেন, কিন্তু সেই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করলেন না। অদ্ভুতভাবে দূরদর্শনের প্রথম বর্ষপূর্তিতে যে অনুষ্ঠান হয়েছিল, সেখানেও কিন্তু আমার গান ছিল। মানে 1976 সালের 9 অগস্ট দূরদর্শনের প্রথম বর্ষপূর্তি, তাতেও আমি গিয়েছিলাম। যাই হোক, সেটা ছেড়ে দাও। কিন্তু সেটা তো একটা ঐতিহাসিক ব্যাপার। অবশ্যই। তো সেখানে আমাকে আমন্ত্রণই জানানো হলো না অনুষ্ঠানে। আমার বাইট নিল কিন্তু আমার অনুষ্ঠানে। তো যাই হোক, এরপরে ম্যাক্স মুলার ভবনে ঠিক এরকম একটি বার্ষিক দূরদর্শনের জন্মদিন উপলক্ষে 1982 খুব সম্ভবত, এইখানে আমাকে প্রোগ্রাম দেওয়া হলো একটা, এবং সেই অনুষ্ঠানের সংযোজনায় ছিলেন অনিল চট্টোপাধ্যায়। এবারে আমার যখন টার্ন এলো, তো উনি বললেন এবার আমি যাকে ডাকবো সে আমার ছেলেবেলায় কোলে পিঠে চড়েছে। তখন আমার গোঁপটোপ বেরিয়েছে একটু, মানে অনিল মামার এই অ্যাঙ্কারিংটাও কিন্তু তখন জনপ্রিয় হয়ে গেছিলো, মানে ওই কথাটা। এরপরে আমি একটি গান গাইলাম, সেই গানটি বাম্পার হিট করে গেল। স্যাং মাসে বলে মাঝি ভাই হামাকে না মাহাদিও, মাঝি ভাই হামাকে না মাহাদিও, আরে কাইল দাড়ি কার হইব বিয়া রে, আমি বই হিরাতি জামু, আরে ও হো মোর ক্যাকুই মাসি মেনকা দিদি বউ ভোলানি মাথা ড্যাঙ্গাদি পিসা দুলকি ঠ্যাং দি গিলা জটা বগিলা আলুক শালুক ননদি মা হইলা মৌরলা কাইল দাড়ি কার হইব বিয়া আজো সন্ধানা আইলো রে। এই গান এত পপুলার হয়ে গেল, তখন আমার রোজ প্রোগ্রাম।
তার মানে সুদিন আবার এলো। আবার এলো শুধু। তারপরে আবার সমস্যা হয়েছে, আপনি বলছিলেন যে। হ্যাঁ, সেটা সেটা হয়েছে, সেটা 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 আমাকে এনে দিয়েছিল রামকৃষ্ণ। এটা কি হয়েছিল দাদা, হঠাৎ কেন বাদ গেলেন আপনি? এটা একটা অদ্ভুত জিনিস ঘটেছিল রামকৃষ্ণ সিরিয়ালে। প্রথম কথা হচ্ছে যে যখন আমি সিলেক্টেড হই, রামকৃষ্ণতে কিন্তু একমাত্র যেটাতে রামকৃষ্ণের গলায় যে দু তিনটি গান ছিল, এগুলো কিন্তু আমারই গাওয়া ছিল, কল্যাণ সেন বরাটের সুরা ছিল। তো আমি যখন অভিনয় করতে শুরু করি, আমি যেটা হয় ধরো এই ধরনের করতে গেলে, আমি অভিনয় করতে গেলে একটু পড়াশোনা করার চেষ্টা করি। তো রামকৃষ্ণ ঘিরে পড়াশোনা করতে গিয়ে আমার ভীষণ মনে হয়েছিল আমার ইন্টারপ্রিটেশনটা একটু আলাদা ছিল। সেটা ছিল, আমার ভীষণ মনে হয়েছে যে যখন দেখবে কোনো মানুষ খুব ঠিক ঠিক কথা বলে, সত্যি কথা বলে, তখন সেই মানুষটাকে পাগল বলা হয়। কিন্তু এটা তো সারা জীবন মানে সেই পৃথিবীর জন্যেই প্রথম থেকে বলে আসা হয়েছে। সেই জন্যেই রামকৃষ্ণদেব পাগল ঠাকুর। তার মতো করে কথা অমৃত, তার মতো করে তো কেউ বলতে পারেনি আজ পর্যন্ত। কি করে? উনি প্রাণের ঠাকুর। হ্যাঁ, উনি মোটেই পাগল ঠাকুর ছিলেন না সেই অর্থে। উনি একদম সহজ সরল ভাষায় সত্যিটা বলতেন। আমার অভিনয়ের ইন্টারপ্রিটেশনটা এটা ছিল। এইবারে যখন প্রথম টেলিকাস্ট শুরু হলো সঙ্গীতা, কি গালাগাল খেতাম, এটা রামকৃষ্ণ হচ্ছে, এই হচ্ছে বলে। কিন্তু তারপরে কি ঘটলো জানো? মায়ের আশীর্বাদ, লোকে না কিরম মোহাবিষ্ট হয়ে গেল। যে মানুষটা আমার খুব খুব ঘনিষ্ঠ বন্ধু, তার কাকা, ভীষণ মানে আধ্যাত্মিক মানুষ টাইপের। তো উনি প্রথম দিয়ে, এটা কি করছিস তুই, এটা রামকৃষ্ণ করছিস, এ করছিস। তিনি জাস্ট মাসখানেক বাদে তার বাড়িতে যখন গেছি, মানে বন্ধুর বাড়িতে যখন গেছি, কি করছিস রে তুই। এইবারে যেটা সমস্যা হলো, 250 এপিসোড তখন আমার অভিনয় হয়ে গেছে। তখন বেলুড় মঠের যিনি প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, যখন এই রামকৃষ্ণতে আমি ঢুকি, তখন উনি বলেছিলেন আমাদের প্রযোজককে যে একটু অরিন্দমের সঙ্গে আমি কথা বলবো। হ্যাঁ, প্রযোজক সেটা অত পাত্তা দেয়নি। এবার 250 এপিসোড ধরে যখন এত পপুলার হয়ে গেছে রামকৃষ্ণ, হঠাৎ উনি নিদান দিলেন যে এই রামকৃষ্ণ চলবে না, একে মানাচ্ছে না, ভুঁড়ি আছে। এবং তদানীন্তন আমাদের যে বড় পত্রিকা, সেখানেও প্রচুর পত্রপত্রিকায়, মানে যদি কখনো স্কোপ হয় তোমাকে দেখাবো, যে সেই কাটিংসগুলো আমার আছে। কোনো পত্রপত্রিকা বাকি ছিল না এটা নিয়ে, যে আমি বাদ সেটা, এটা বড় বড় বিশাল বড় বড় করে নিউজ। তো আমাদের সব থেকে যেটা নামী পত্রিকা, সেখানে বেরোলো যে ভুঁড়ি ভুঁড়ি ওরা রামকৃষ্ণ বাদ, এরমভাবে লেখা হয়েছিল। তো এটাও পড়াশোনা আমার ছিল কিন্তু, কারণ সারদা মায়ের যে শতরূপে সারদা বলে একটা বই ছিল, আমরা রামকৃষ্ণদেবের যে ছবি দেখি সেগুলো কিন্তু তখন ওনার অলরেডি, উনি সারা জীবনে 3টে ছবি তোলার অনুমতি দিয়েছিলেন। তো তখন কিন্তু ওনার আস্তে আস্তে ওই ক্যান্সার, মানে ওই ভেতরে রোগ ধরতে হ্যাঁ, শুরু করেছে, ফলে ওই সময়ের ছবি আমরা দেখি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সারদা মায়ের বর্ণনা অনুযায়ী তার এমন রং ছিল গায়ের, তার হাতে একটা সোনার তাবিজ ছিল, সেই তাবিজটা মিশে যেত তার হাতের রঙের সঙ্গে। এবং এমন মোটাসোটা ছিলেন যে একটা পিঁড়িতে ধরতো না। আর এই শতরূপে সারদা কিন্তু উদ্বোধনেরই প্রকাশনা। তো যাই হোক, এইসব নিয়ে না, ওর চলবে না। তখন আমি সদ্য সদ্য বিয়ে করেছি। আর আমার একটা ছিল যে এই ধরনের কাজ করলে আমি অন্য কোনো কাজ অ্যাকসেপ্ট করতাম না, শুধু এটা। ফলে সব কিছু কাজ নেই। খেয়ালি ফোন করলো ওই মহারাজকে, এবং সর্বত্যাগী সন্ন্যাসী হলেই যে হতে হয়, সেটা সেটা আমার কাছে খুব অদ্ভুত একটা উদাহরণ হয়ে রইল। এবং যখন খেয়ালি বললো যে আমি একটু অরিন্দমকে নিয়ে আপনার সঙ্গে দেখা করব, বললো যে না না, ওই লোকটার সঙ্গে আমি দেখাই করবো না। এইটা হচ্ছে ওনার অ্যাপ্রোচ। কিন্তু মজার ব্যাপার হলো যেটা, সেটা হচ্ছে যে ওর যিনি শিষ্য,
তিনি তখন দূরদর্শন অধিকর্তা, ফলে ওনাকে এটা মানতে হলো, অপশন নেই। অপশন নেই। কিন্তু সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ল, একটা পুরো তৈরি হয়ে গেল যে তারা মানবে না কিছুতেই, আমাকে বাদ দেওয়া কিছুতেই মানবে না। এবং আলটিমেটলি অকালে এই সিরিয়ালটি বন্ধ হয়ে যায়। মানে আর অল্টারনেট খুঁজে পাওয়া গেল না। অল্টারনেট হয়েছিল, কিন্তু 40টা এপিসোড জাস্ট ফেলে দিতে হয়েছিল, কারণ লোকে অ্যাকসেপ্ট করেনি। এবং প্রডিউসার বললেন যে প্রতিদিন সকালে উঠে আমি গালাগাল শুনতে পারবো না। তখন তো ফোনের এই ব্যাপার ছিল, মানে প্রচুর এইটা আসতো, প্রচুর এই ফোন আসতো। এরপরে যেখানে কি হলো, আমার কাজ হঠাৎ করে আমি বেকার হয়ে গেলাম, এবং অ্যাট দ্য সেম টাইম দূরদর্শন থেকে আমাকে পুরো ব্যান্ড করে দেওয়া হলো। একদম বলা হয়েছিল যে অরিন্দম গাঙ্গুলির কোনো প্রোগ্রাম যেন এখান থেকে না হয়। এটার কি কারণ? এটার কারণ কারণ এই যে এত লোক প্রতিবাদ করেছে, দূরদর্শনের মনে হলো যেটা তাদের অপমান হয়েছে। মানে সেটা কি আপনি করিয়েছেন নাকি? হ্যাঁ, মানে যেহেতু আমি মানে প্রেস মিট করেছি যে আমি যেগুলো প্রতিবাদ করেছি সেই জায়গাতে, এবং আমাকে কিন্তু দীর্ঘ কয়েক বছর বাদে জগন্নাথ দা ফিরিয়ে আনে। জগন্নাথ দা তখন শিলিগুড়িতে ডিরেক্টর হিসেবে এসেছেন। জগন্নাথ দা আমাকে পুরো ফাইট করে ওখানে একটা প্রোগ্রামে অ্যাঙ্কারিং করার জন্য, এবং সেই প্রোগ্রামটি তুমুল জনপ্রিয় হয়ে যায়। এরপরে দীর্ঘদিন বাদে আমি আবার দূরদর্শনে ফিরি একটা অনুষ্ঠান নিয়ে, সেটা রাতারাতি বিখ্যাত হয়ে যায়, এত সুর আর এত গান বলে একটা রিয়েলিটি শো। তুমি তো জানো না যে দূরদর্শন যেমন আমার কাছে অনেক কিছু কেড়েছে, সেটা দূরদর্শন আমাকে অনেক কিছু দিয়েছে, প্রচুর কিছু দিয়েছে। আমার জীবনের, মানে আমার জীবন কেন, বাংলায় প্রথম রিয়েলিটি শো দূরদর্শন থেকে হয়, যার প্রডিউসার ছিলেন HMV, আর সেই রিয়েলিটি শোয়ের নাম ছিল সুর তাল ছন্দ। সেটা আপনি অ্যাঙ্কারিং করেছিলেন? সেটা আমি অ্যাঙ্কারিং করেছি। এরপরে ওখান থেকে তো এইসব হলো, দিয়ে তারপরে আমি এত সুর এত গানে আবার ফিরলাম। এবং সেখানে একটা, মানে আমার এই প্রোগ্রামটা কেন জনপ্রিয় হয়েছিল, যে ধরো কেউ গাইছে, কোনো কম্পিটিটর গাইছে, এবার গানটা সে শেষ করলো, আমি সঙ্গে সঙ্গে সেই গানের প্যারোডি করে দিতাম। মানে প্রথম কয়েকটা লাইন সঙ্গে প্যারোডি সঙ্গে? সঙ্গে সঙ্গে করে দিতাম। তো সেই লোকের না ওয়েট করতে যে আমি এবারে কি গাইবো, এটা কি গাইবো, এটা ওয়েট করতে, ফলে মজা লাগতো এই করতে এটা। মজা লাগতো। ফলে যাই হোক, এইবারে কি হলো যে রামকৃষ্ণ থেকে বাদ পড়ার পরে হঠাৎ করে যেটা হলো যে আমার একদম কাজকর্ম শেষ। সেটা অনেক দিন চলেছে। খেয়ালি তো বড়লোক বাড়ির মেয়ে, 2000-এর পর বিয়ে হয়ে এমন একটা সিচুয়েশানে পড়লো, আমার পাল্লায় পড়ে এই সময়টা আমাদের খুব খারাপ কেটেছে। প্রচুর এই সময় হঠাৎ করে প্রচুর লোক ঠকিয়েছে, ধার দেনা হয়ে গেছিলো, এরকম হয়েছিল। তারপরে আবার আস্তে আস্তে সেটা থেকে বেরিয়ে এসেছি, সেটা ঠিকই। তারপরে সেই অদ্ভুত বিখ্যাত কারণে চরিত্র বামা খ্যাপা। ব্যাস এইটা এর পেছনে এইটা এতটা কারণ যে প্রথম তখন আমি অনেকটাই তোমার পরিচালনায় চলে গেছি, প্রচুর পরিচালনার কাজ করতে হয়। যে গানটা দিয়ে অনুষ্ঠান শুরু করলাম, সেটা আমারই পরিচালনা একটা সিরিয়াল কনকাঞ্জলি, যেটা প্রসেনজিৎ তার প্রডিউসার ছিল। ভীষণ ফেমাস এই গানটা, তো মানে সিরিয়ালটাও ফেমাস, হ্যাঁ, গানটাও ফেমাস, এবং এটা চন্দন রায়চৌধুরীর সুর আর আমার গানটা লেখা ছিল, পাঠও করেছিলাম আমি ওখানে। তো তখন আমি মানে ম্যাক্সিমাম খুব পরিচালনার কাজ করতাম, অভিনয়টা অনেক কমিয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে। এই সময় বামা খ্যাপার অফার আসে, প্রযোজক এবং স্ক্রিপ্ট রাইটার। আপনি তো না বলে দিয়েছিলেন? পুরো অসম্ভব, আর আমি ভক্তিমূলক কোনো সিরিয়ালে অভিনয় করব না। এই সময় যে বললাম খেয়ালির অনেক কিছু অবদান আছে, খেয়ালি পট করে বলল যে তুমি তো খুব বেশি পরিচালনা করছো, আমার মনে হয় মা হিরোইন হয়ে তোমাকে অভিনয় করতে বলছে। কথাটা আমাকে ভীষণ স্ট্রাইক করেছিল সেই সময়, তো আমি রাজি হয়ে গেলাম। তারপর জার্নি শুরু, 10 বছর বামা খ্যাপা চলেছে।
8 বছর আমি করেছি। আপনার জীবনে তারা মায়ের একটা বিশাল জায়গা রয়েছে। বিরাট। এটা কি আগে থেকেই ছিল, না এই সিরিয়ালটা না, করতে করতে আগে থেকে অনুভব ছিল মানে করলেন? আমি দেখো আমি একটু আধ্যাত্মিক টাইপের ছেলে। আমি এগুলো বিশ্বাসও করি, পছন্দও করি। কিন্তু তারামার আগমন ঘটলো এইখান থেকে, বামাখ্যাপা থেকে। এবং যা যা অভিজ্ঞতা হয়েছে, এই সেদিনকে বললাম না, আমি সেদিনকে ওই হালি শহরে গেছিলাম, একটা ওই তারাধাম, ওখানে ওরা আমাকে নিয়ে গেছিলেন। তো আমি ওই বাবার সঙ্গে আলোচনা করছিলাম, উনিও বামাখ্যাপার অসম্ভব ভক্ত। তো উনি বলছিলেন যে বাবা তুমি যা করেছিলে, বলছিলেন। দিয়ে তখন আমি ওনাকে আমার কিছু অনুভূতির কথা বললাম, যে চরিত্রটা করতে গিয়ে মেকআপটা যখন করতাম, মেকআপটা করলেই আমার একটা অদ্ভুত অনুভূতি হতো। আর আমি বললাম যে দেখুন বাবা, আপনারা তো এই জগতের মানুষ, আমরা তো সাধারণ মানুষ, আমরা এই চরিত্রটা করছি, ফলে এই আধ্যাত্মিক জগতের মানুষ যেটা ফিল করে, সেটা যদি আমাদের চাপে, সেটা আমাদের নেওয়াটা শক্ত হয়ে যায়। বামাখ্যাপা করার সময় আমার সেই ঘটনাটা ঘটতো। আমার একটা পেন হতো এখান থেকে, বুঝলে, যেই বেকআপটা করতাম। বাবাকেও সেদিন বললাম, তো উনি বলছেন যে হ্যাঁ, তোমার আসলে কুলকুণ্ডলিনী জেগে উঠতো। হ্যাঁ, মানে এগুলো তো এক একটা ফ্যাক্টর। আপনি মা তারাকে নিয়ে, তার মতন একজন শক্তি, সেই শক্তিকে নিয়ে যখন আপনি কাজ করছেন, সেই পাওয়ারটা তো ফিল ফিল করবেনই। করতেই হবে। এবং সত্যি কথা বলতে কি, এত বছর ধরে করেছি তো, প্রতিদিন শুটিং শেষে আমি টলতে টলতে গাড়িতে উঠতাম। মানে আমার আর ক্ষমতা থাকতো না, আর মনে হতো যেন এনার্জি থাকতো না। প্রচুর মদ্যপান করে আমি উঠছি, আর আমার মনে হতো। আর ক্ষমতা থাকতো না, মানে আর প্লাস টানা অনেকক্ষণ শুটিং করাও যেত না ওটা। কি কি যে হতো না, তোমাকে বলে বোঝাতে পারবো না। এবং আমি ভীষণ, মানে এরকম প্রচুর সিকোয়েন্স হতো যে শুধু মা আর আমি। আবার তো দেখাচ্ছে, আবার শুরু হয়েছে দেখানো, মা আর আমি এরম সিকোয়েন্স, এবং আমি আরতি করছি এরম সিকোয়েন্স। এই আরতি করার সিন দর্শকদের ডিমান্ডে বলা হতো যে প্রতি সপ্তাহে অন্তত একটা আরতির সিন রাখতেই হবে, যেখানে কিন্তু কোনো সংলাপ নেই, আমি শুধু আরতি করছি। সেটা কখন অভিনয় থেকে বাস্তবে পরিণত হতো ফিল করতে পারতেন না নাকি? একদম না। এবং আমি এখনও বিশ্বাস করি, জীবনে প্রচুর কাজ করেছি, কিন্তু ওই কাজটা আমি করিনি, আমাকে করানো হয়েছে। এটা আমি ভীষণ বিশ্বাস করি। তুই ভাবতে পারবে না যে ওই মেকআপটা করে আমি পাতার পর পাতা সংলাপ বলে যেতাম। এমন এমন মানে আমার রেকর্ড আছে যে ওখানে এমন একটা শট দিয়েছিলাম, যেটা একটা শট 11 মিনিট আমি একা। টানা বলে গেছেন। মায়ের উপস্থিতিটা টের পাওয়া যেত? প্রচণ্ড। তুমি ডেঞ্জারাস ডেঞ্জারাস প্রশ্ন করছো কিন্তু আমাকে। না, আমি জানতে চাইছি। ভয়ানক। মানে আমি যখন ওই মায়ের মূর্তির সামনে গিয়ে অভিনয়টা করতাম, তো আমি আমি একদম প্রাণের স্পন্দন দেখতে পেতাম। এটা তোমাকে বোঝানো যায় না। এবং আমার যে একটুও অতিরঞ্জন কিছু নেই, তার কারণ হচ্ছে, এটা বোধহয় যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের স্টুডিও ফ্লোরের এটা রেকর্ড। এখনও পর্যন্ত যে ফ্লোরে বামাখ্যাপার শুটিং হয়েছিল, সেই ফ্লোরে মায়ের মূর্তি কিন্তু সরানো যায়নি। চেষ্টা করেও পারেনি? সেই ফ্লোরের এক কোণে আজও নিত্য পুজো হয়। আজও তোমরা যদি পারো কখনো দেখে এসো, আজও নিত্য পুজো হয়। একটা কোণে ওই মায়ের মূর্তিটা রাখা আছে। দাদা, আমি কিছু জানতে চাইবো, মানে আমি সত্যিই জানতে চাইবো যে আপনার অনুভূতি, এমন কিছু অনুভূতি যেগুলো কখনো আমার বলা হয়নি। সব থেকে বড় অনুভূতি যেটা হয়েছে, বহু বহু কিছু ঘটেছে। যেমন ধরো, তখনকার সময় জ্যান্ত সাপ নিয়ে মানে এখন তো সেগুলো অ্যালাউড নয়, কিন্তু ওই সময় বামাখ্যাপার প্রথম দিকে আমার এরকম সিকোয়েন্স ছিল যে আমি সাপ নিয়ে অভিনয় করছি, মানে শিব সেজেছি, গলায় সাপ।
এবং সেই জ্যান্ত সাপ নিয়েই করেছে, এবং সেই সাপ গোখরো সাপ সেই কানের কাছে ফণা তুলে যখন ফস 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 আওয়াজে নিঃশ্বাস ফেলছে, তো যেটা হয়েছে শট শেষ হয়ে গেছে, সাপ সাপ গলা থেকে নামছে না, পেঁচিয়ে যে রয়েছে গলা থেকে নামছে না। একটা সিকোয়েন্স ওই ইন্দ্রপুরী স্টুডিওর বাইরেই হচ্ছে, যেখানে আমি একটা গাছের তলায় বসে ধ্যান করছি, এবং সেইখানে দেখা যাচ্ছে যে ওই চারিধার বের করে আগুন জ্বলছে, আর সেটা ওই সলিউশন দিয়ে করে তো আগুন, তো আমি ওই মাঝখানে, এটা ওই শুটিংটা কিন্তু ডেঞ্জারাস শুটিং, কারণ তোমার হলকাটা যদি লাগে। কিছু হয় বেরোতে পারবে না তুমি কিন্তু। তা আমি এরকম বসে আছি, হঠাৎ করে ভাঁজ আওয়াজ, আগুন হচ্ছে। এইবার যেটা হয়েছে, আর আমি তো চুপ করে চোখ বুজে বসে আছি, হয় কি ওই যে সলিউশনটা না এরকম গোল করে একটা রাখা হয়েছে, এবং কিছু সলিউশন বোধহয় এইখানে পড়ে গেছিল। আপনার দিকে? এইবারে আমি আমি ওপরে বসে ধ্যান করছি, এইবারে আগুনটা শটটা শুরু হয়েছে, হঠাৎ ওই ওই আগুনটা ওই সলিউশন থেকে স্যাট করে চলে এসছে, আমার সব চিৎকার করে উঠেছে। তা আমি চোখ বুজে আছি, কিন্তু ঠিক ওইখানটা এসে দাঁড়িয়ে গেল। এগুলো মনে হবে যে অনেকে হয়তো যুক্তিবাদী, অনেক বিশ্লেষণ হতেই পারে, কিন্তু সব কিছু তো যুক্তি দিয়ে বোঝানো যায় না। আমি এটা হলো অন্যতম আরেকটা ইনসিডেন্ট। আর সব থেকে যে বড় ইনসিডেন্ট সেটা হচ্ছে আমাকে প্রাণ রক্ষাও করে দিয়েছেন। কিভাবে? তখন আমার একটু লোভ হয়েছিল, ওই আগে একটা লোভ বললাম বাবার এটা নিয়ে, আর একটা লোভ হয়েছিল। মামা খ্যাপা যখন খুব পপুলার, তখন যাত্রা থেকে অফার এলো মামা খ্যাপা। আমি ভাবলাম যে ঠিক আছে, একটু টাকা পয়সা করে নিই। মা না কখনোই আমাকে টাকা জমাতে দেয় না। সবার জন্য নয় দাদা নয় এটা। গো, কারণ যখনই হয়েছে আমি ওটা মেনে নিয়েছি এখন, যে এই প্রচুর টাকা আমার জমে, আমার কিন্তু কোনো থেমে থাকে না। কিন্তু দেখো আমি 6-7 মাস হয়ে গেল আমি মেগা সিরিয়ালে, আর মেগা সিরিয়ালেই তো রোজগার। 6-7 মাস হয়ে গেল আমি কোনো মেগা সিরিয়াল করছি না, কিন্তু আমি যেরকম চলি সেটা আমি চলছি। কিন্তু কি করে চলছি জানি না, যার চলছি। জোগানোর সে জুগিয়ে দেয়। তো এই ওই সময় তখন আমার মনে হলো যে একটু টাকা রোজগার করব। যাত্রায় হ্যাঁ করলাম, যাত্রাটাও সাধক বামা খ্যাপা, বুঝতেই পারছো, প্রচুর শো, সেদিন সেকেন্ড শো, ফিরছি, রঘুনাথপুরে শো ছিল, ফিরছি অন্ডালের মোড়ে রাত্রিবেলা, ড্রাইভার নেশাসক্ত ছিল, পুরো দাঁড়িয়ে থাকা একটা লরির পেছনে ফুল স্পিডে গিয়ে মেরে দিয়েছে, এবং ওই রকম অ্যাক্সিডেন্টে আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেননি, ড্রাইভার মারা যান। অদ্ভুত যেটা জিনিস সেটা হলো, আমি কিন্তু এই আমি এটা পরে বুঝেছি, যেটা কিন্তু মা আমাকে শাস্তি দিলেন, কারণ আমি কিন্তু কোনো ফিলই করতে পারিনি। কিভাবে? ঠিক অ্যাক্সিডেন্টটা ঘটার আগের মুহূর্তে আমি অজ্ঞান হয়ে যাই, কোনো কারণ নেই কিন্তু। এবং মজার ব্যাপার, আমার জ্ঞান ফেরে তখন যখন পুলিশ আমাকে গাড়ি থেকে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলছে। অ্যাক্সিডেন্টের যে ট্রমা সেটা কিন্তু আমি জানি না। কিচ্ছু বুঝতে পারলেন না? পরে যখন হাসপাতালের ডাক্তাররা জিজ্ঞেস করছে, আমি তো কিছু বলতে পারি না, আমি কিছু দেখিই নি, তো আমি জানিই না তো। আহত হয়েছিলেন? একটু একটু নাকের হাড়ে একটু প্রবলেম হয়েছিল, আর বুকে একটু চোট লেগেছিল, কিন্তু ড্রাইভার মারা গেছিল, আর আমার যে সহকারী তার খুব এখানটা ফেটে গেছিল। কিন্তু আমার কাছে এটা বিস্ময়। এই আপনার কথা শুনতে শুনতে আমার গায়ে কাঁটা দিচ্ছে, কেননা খুব রিসেন্টলি আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটলো, এই যে এখানে সুস্মিতাও আছে ফ্লোরে। আমি আর সুস্মিতা মুর্শিদাবাদ থেকে ফিরছি, মায়াপুরে যাব, মায়াপুরে আমাদের শ্যুট করার কথা। পলাশি ঢুকলাম মুর্শিদাবাদ বর্ডার ক্রস করে। আমার থার গাড়ি, হ্যাঁ, তার চলন্ত অবস্থায় চাকা খুলে বেরিয়ে গেল। সুস্মিতা যেখানে বসে রয়েছে তার তলায় চাকাটা, সেই চাকাটা খুলে বেরিয়ে গেল ছিটকে। আমাদের গাড়িটা এরম করে হেলে পড়লো, ড্রাইভার কোনো রকমে গিয়ে দাঁড় করালো।
বিশ্বাস করুন দাদা, কেউ বিশ্বাস করতে পারছিল না যে একটা চলন্ত অবস্থায়, যেখানে গাড়িটার স্পিড হয়তো 60-70-এ রয়েছে, সেই গাড়ি চাকা খুলে বেরিয়ে যাওয়ার পরও গাড়িটা পাল্টি খায়নি, সামনের চাকা। আমি আর সুস্মিতা দুজনে দুজনের মুখের দিকে তাকাচ্ছি। সেদিন সকালবেলা, শিবরাত্রির দিন, আমরা ওখানে বাবার মাথায় জল ঢেলে আমাদের যাত্রাটা শুরু করেছিলাম। কিছু যে আছে, মানে এটা যে আমাদের মানতে হবে কোথাও না কোথাও গিয়ে, আমরা সেদিন আরও একবার ফিল করলাম যে বাবার মাথায় জল ঢেলে বেরিয়েছিলাম, অত বড় বিপদ হলো, আমাদের গায়ে একটা আঁচড়ও লাগেনি। মানে এটা, আপনার কথাটা শুনে আমার মনে হলো যে এটা সম্ভব হয়। হ্যাঁ, এটা তো সত্যি কোনো ব্যাখ্যা নেই। আমি কেন অজ্ঞান হয়ে যাব? অদ্ভুত। তো তারপরে ওটা দিন 15 শুটিং করতে পারিনি। তো তখন ওই বাড়িতে এসে আমার ভয়েস নিয়ে যেত, মানে সাপোজ টিভি দেখানো হতো যে বামদেব কোথাও মানে সাধনায় করছেন, ওখান থেকে কথা বলছেন বলে এইসব করে করা হতো। তারপরে আবার মা তো আজও সঙ্গেই রয়েছেন একই ভীষণ, রকম ভাবে। একদম একদম সঙ্গে আছেন, এবং আমি এখনও মনে করি যে আমার সমস্ত কাজ, সমস্ত কিছু উনি নির্ধারণ করে দেন, এবং আম, ঠিক যেখানে পুট করার পুট করেন, যে ছড়িয়ে দেওয়ার সরিয়ে দেন। এগুলো কিন্তু অনুভূতির ব্যাপার। এটা কাউকে ঠিক বোঝানো যাবে না, কিন্তু এখন যেটা হয়ে গেছে আমি এগুলো বুঝতে পারি। এটাই যা। আপনি নিজে কি মানে এই সাধনার খানিকটা পর্যায়ে যেতে চান বা গেছেন? সেটা অত বড় ধৃষ্টতা আমার নেই, কিন্তু আমি যেটা করি, যেমন ধরো আমি কখনোই ঈশ্বরের কাছে গিয়ে মা মা এটাকে দাও, ওটা দাও, এটা বলতে পারি না, কিছুতেই পারি না, একদমই পারি না। তো এইগুলো এগুলো ডেভেলপ করে গেছে, জানো তো, এটা ঠিক। আরেকটা ইনসিডেন্ট এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হচ্ছে আমার মা যখন চলে যান, উনি আরএন টেগোর হসপিটালে ছিলেন, এবং পা ভেঙে গেছিল, সেইটার চিকিৎসা করতে গিয়ে পার অপারেশন হলো না, হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যান এবং আইসিইউতে। সেদিন প্রায় শেষ মুহূর্ত। আমার খুব বন্ধুর, আরএন টেগোরের এক কার্ডিওলজিস্ট, আমার অত্যন্ত বন্ধু, ডক্টর বিনায়ক দেব। তো ও আমার সঙ্গে সব সময় রয়েছে। ওরা এরকম, মানে এরকম বন্ধু খুব কম পাওয়া যায়, সব সময় রয়েছে। একবার বলো, অরিন্দম দা তুমি একবার চলো, সময় নেই, একবার দেখা করে এসো। আমি গেলাম। মার তখন পালস পাওয়া যাচ্ছে না, কিছুই হচ্ছে না। আমি গিয়ে মায়ের হাতের উপর হাতটা রাখলাম। ভাবতে পারবে না, ওইটুকু সময়ের মধ্যে হঠাৎ করে সব ফিরে এলো, পালস নর্মাল, সব কিছু। আমার ডাক্তার বন্ধু বলছে, আমি আমার এত বছরের ডাক্তারি জীবনে আমি এই জিনিস দেখিনি কোনো দিন, এটা কী করে সম্ভব? তারপরে আমি চলে এলাম, ওইটুকু সময়ের জন্য ওটা ফিরে এসেছিল কিন্তু, বুঝলে। এবার আমি ওর চেম্বারে, নিচে ওর চেম্বার, ওখানে বসে আছি, সারাক্ষণ বসে আছি। যে আমি শুটিং যাচ্ছিলাম, খবর পেলাম যে মার খুব খারাপ অবস্থা, শুটিং ক্যান্সেল করে আমি চলে এসেছিলাম। এলেন। আমি সারাদিন বসে আছি, দিয়ে আমার সন্ধ্যের দিকে, মানে শুনছি না, এখনো ওনার যায়নি, সন্ধ্যের দিকে হঠাৎ করে আমার এক মাসতুতো ভাই, ও আমায় ফোন করে বললো, শোন, তুই বসে আছিস বলে মাসি কিন্তু বেরোতে পারছে না। কত মানুষ কতভাবে, মানে এগুলো তো আমি মনে করি যে এগুলো তো ও হয়তো বলছেন, ওকে দিয়ে কাউ কেউ বলানো হচ্ছে, বলাচ্ছে। এবং তুমি ভাবতে পারবে না, একদম তাই। যেই আমি বললাম যে তাহলে দেখি, আমি জাস্ট হাসপাতাল থেকে বেরিয়ে বাড়িতে ঢুকছি, খবর এলো যে চলে গেছেন। কারণ মা তো আমার জীবনে একটা বিরাট ভূমিকা। তো সত্যি সত্যি উনি যেতে পারছিলেন না।
মানে এই টান কাটিয়ে যাওয়া তো অত সোজা নয়, সত্যিই তো সোজা নয়। আর আমি মা, আমি বুঝতে পারি সন্তানের টান, এর থেকে বড় টান পৃথিবীতে আর না কিছু না নেই। না, কিছু নেই। আজকে আমার যে ছেলে, ও তো সেই অর্থে আমার ঔরসজাত নয়, কিন্তু তা সত্ত্বেও ওর প্রতি আমার যে টান, মানে এখন তো মানে ও যদি কোথাও যাবে কাজ করতে ভাবলেই আমার, না আমার, তুমি আমার সঙ্গে কাজ করো, এই কি ভাবি তুমি কি বলছো, না তুমি আমার সঙ্গে কাজ করো, তো ভালো ভালো তো, ঠিক আছে, তো এইভাবেই ও চলে যাবে। না না, সত্যি। দাদা, যখন মায়ের কথাই হচ্ছে, আপনার কাছ থেকে মায়ের একটা গান দিয়েই অনুষ্ঠানটা শেষ করতে চাইবো। হ্যাঁ নিশ্চয়ই, সেটাই হওয়া উচিত। এই গানটি আমার জীবনে ভীষণভাবে আমি মানি। এই গানটা রামপ্রসাদের বিখ্যাত গান। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। জ্ঞান চক্ষু মেলে দেখি মা, জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞানদাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। সত্যি সবার চেতনার চৈতন্য হোক। ভীষণ জরুরি আজকের দিনে। সত্যি খুব ভালো থাকবেন দাদা, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। তোমরাও সকলে খুব ভালো থেকো, তুমিও। থ্যাংক ইউ।